ওকে, আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আহ, আমাকে একটু জানাও যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং আমাদের সবকিছু ঠিক আছে কিনা। তাহলে আমরা শুরু করব আমাদের আজকের ক্লাস। হোপফুলি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুন্দর সুস্থ আছো। তো আমরা শুরু করব আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা যথারীতি আলোচনা করব আমাদের মাসিপিসি যেই গল্পটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। ওকে, সো ঠিক আছে, অনেক দিন পর দেখা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, এভরিথিং ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ফাইন, ঠিক আছে, জি স্যার শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, ভেরি গুড। তো আমরা তাহলে মোটামুটি ভাবে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে আমরা শুরু করতে পারি। অ্যান্ড আজকে একটা ক্লাসে আমরা হচ্ছে আমাদের পুরো যে মাসিপিসি যে গল্পটা রয়েছে এই গল্পটা আমরা শেষ করব একটা ক্লাসে ইনশাল্লাহ। ঠিক আছে, আপনার ক্লাসে কি নোট করতে হবে নাকি পিডিএফ থাকবে? নোট অবশ্যই করবা, আর সাথে সাথে তোমাদেরকে পিডিএফও দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। ঠিক আছে, ওকে, ফরিদপুরে ওয়েলকাম। SIRA জুয়েল, থ্যাংক ইউ সো মাচ জুয়েল। পাওয়ার প্লের পর আবারও দেখা তানভীর ভাইকে। ওকে, ঠিক আছে। এসএসসি 25 কি শর্ট ব্যাচে সিলেবাস আগে পড়ানো হবে? জি, আচ্ছা ফাইন, তাহলে আমরা শুরু করি। তো আমি একটু কিছু জিনিস একটু তোমাদেরকে ক্লিয়ার করে নিই, যেটা আমি পড়া শুরু করলে যে প্রশ্নগুলো তোমাদের জন্য করা হারাম। কি বলছি? এখন আমি তোমাদের যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আমি তোমাদেরকে উত্তর দিয়ে দিব। তো এই পড়া যখন শুরু করব তখন এই প্রশ্নগুলো করা যাবে না। নাম্বার ওয়ান, এইটা বলা যাবে না যে ভাইয়া ব্যাকরণটা আগে শেষ করেন, ফার্স্ট পেপারটা আগে শেষ করেন, এই টপিকটা আগে শেষ করে দেন, এগুলো বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ যেটা তোমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, হয়তো তোমার কলেজে এক্সামে এই টপিকটা আজকে নাই, তার মানে এই না যে তোমার জন্য আমি সেটা পড়াবো না, কিংবা তোমার নেক্সট পরীক্ষায় এটা পরীক্ষাতে প্রশ্ন আসবে বা এটা বেশি ইম্পর্টেন্ট, বা তোমার কলেজের পরীক্ষাতে তুমি বলে যে ভাই এটা আগে পড়ান। আমি কিন্তু এই কাজ করব না। মানে তোমার তোমার আগে পরে দিয়ে আমার কিছু যায় আসে না। আমাকে দেখতে হবে সামগ্রিক দিক বিবেচনা করে। এখন তুমি কোনো একটা টপিক সমাস আগে পড়াইলেও পড়াবো, শেষে পড়াইলেও পড়াবো। আমার টার্গেট হচ্ছে আমি 3 থেকে 4 মাসের ভিতরে কোর্স শেষ করব। কথা বুঝছো? বা আরো বেশি হতে পারে, 4 মাসের একটু বেশি হতে পারে, যেহেতু ফুল সিলেবাস পড়াবো। তো এই টাইমের ভিতরে তোমাকে সকল টপিক পড়ানো হবে, এমন কোনো টপিক নাই যেটা পড়ানো হবে না। কথা বুঝছো? সুতরাং এটা বলা যাবে না ভাই এই টপিকটা আগে পড়ান, এটা আগে পড়ান, স্যার এটা আগে পড়ান, এটা বাদ। আচ্ছা, নাম্বার 2, এরপর হচ্ছে যে প্রশ্নটা সেটা হচ্ছে এখানে যেহেতু 24 ব্যাচ, 25 ব্যাচ এবং 26 ব্যাচ, 25 ব্যাচের শর্ট সিলেবাস, আগে শর্ট সিলেবাসের সবগুলো টপিক পড়ে ফেলবো, কারণ এই টপিকগুলো কমন, এগুলো সবাই পড়তে হয়। মানে এগুলো তুমিও পড়বা, 25 ব্যাচের স্টুডেন্ট পড়বে, 26 ব্যাচের স্টুডেন্ট পড়বে। এরপর আমরা শুধু 26 ব্যাচের জন্য হচ্ছে মানে শর্ট সিলেবাসের বাহিরের যে টপিকগুলো আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাহলে আমি আশা করি তোমাদেরকে মোটামুটি ভাবে আমি তোমাদেরকে বুঝাইতে পারছি যে আসলে ব্যাপারটা কোন ধরনের কি। আচ্ছা, এরপর আসো 3 নাম্বার, সেটা হচ্ছে ভাইয়া কোন বই কিনবো। এই প্রশ্ন ক্লাসে করা যাবে না। আমার একটা বই বের হবে, একটা না দুইটা, একটা বাংলা সেকেন্ড পেপার আর একটা ফার্স্ট পেপার, এইচএসসি 200 মার্কের। ওই বই বের হলে তখন ওই বই নিতে পারো, তবে সেটার জন্য সময় লাগবে, হয়তো 1 থেকে 1.5 মাস সময় লাগবে। এর ভিতরে তোমার যদি অনেক বেশি বইয়ের দরকার হয় তাহলে তুমি বই কিনে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? 4 নাম্বার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই সপ্তাহের জন্য একটা অস্থায়ী রুটিন, এটা স্থায়ী রুটিন দেওয়া হবে। সেই স্থায়ী রুটিনও পরিবর্তন হতে পারে। তো রুটিন পরিবর্তন হলে হয়তো বা তোমার সাথে সেটা ম্যাচ নাও হতে পারে। দেখো এখানে অনেক স্টুডেন্ট, 1000 স্টুডেন্টের মন মতো রুটিন দেওয়া আমার পক্ষে সম্ভব না। তো কাজে তোমার সাময়িক অসুবিধা হলেও তুমি সেটা নিয়ে কোনো কমপ্লেন করবা না, কারণ এখানে আমি 1000 জনের সাথে টাইম ম্যাচ করে আমার দেওয়া সম্ভব না। আমি যখন 10টায় ক্লাস নিচ্ছি, তবে এটা নিশ্চিত থাকো যে ক্লাস টাইম 10টায় হবে, কারণ এই সময়টা বেশিরভাগ ফাঁকা থাকে। এখন আমি যখন 10টায় ক্লাস নিচ্ছি তখন আমি জানি অনেকের 10টায় ক্লাস আছে, আমি 9টায় নিলে আবার অনেকের 9টায় ক্লাস আছে, আমি সন্ধ্যার পরে নিলে অনেকের সন্ধ্যার পরে ক্লাস আছে। আর দিনে তো আমরা ক্লাস নিই না, কারণ দিনে সবাই ব্যস্ততা থাকে, অনেকে অফলাইনে পড়ে, কলেজ থাকে। তো রাতে যেই টাইমেই নিই, এখানে 1000 মানুষের অনুযায়ী তাকে আমি সার্ভিস, মানে তার সময়, ইউনিক সময় বের করা আমার পক্ষে সম্ভব না, এটা দুনিয়ার কেউ পারবে না।
তো এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে করা যাবে না। ক্লাসের টাইম কতক্ষণ হবে? উত্তর হচ্ছে ক্লাসের টাইম সাধারণত 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে আমাদের ক্লাস টাইম হবে। আমার ক্লাসের টাইম বেশি বড় না, খুব কম সময়, 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে ক্লাসের টাইম থাকবে। ওকে, আর আমাদের ক্লাসের বৈশিষ্ট্য হচ্ছে আমরা ক্লাসে অনেক বেশি পড়বো এন্ড অনেক বেশি প্র্যাকটিস করবো, অনেক বেশি প্র্যাকটিস করবো। এন্ড আরেকটা বিষয়, যখন আমি ফার্স্ট পেপার পড়াবো তখন আমি পড়ার বাহিরে আরো অনেক কথা বলবো। মাসে বেশি গল্পটা পড়াবো, এখানে আমি পড়ার বাহিরে অনেক 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 বেশি কথা বলবো। এখন তুমি যদি এটা মনে করো যে ভাই আপনি ক্লাসে বেশি কথা বলেন বা পড়ানোর থেকে বেশি কথা বলেন, তাহলে এটা প্রবলেম আছে, তোমার প্রবলেম। ব্যাপারটা হচ্ছে গল্প, কিন্তু এটা কিন্তু গল্প, এটা পড়া, বাট কেমন পড়া, এটা গল্প, সুতরাং এটা তুমি গল্প করেই পড়তে হবে। তো এটা কিন্তু তোমার ফিজিক্স, হায়ার ম্যাথ, এটা কিন্তু বায়োলজি না, এটা গল্প। সেকেন্ড পেপারের কথা বলতেছি না, ফার্স্ট পেপারের কথা, এটা গল্প। এখন আমি যদি এমন ভাবে তোমাকে গল্প পড়াই যে তুমি আমার ক্লাস করতে করতে ঘুম পাই যায়, মানে তোমার ঘুম পেয়ে যাচ্ছে, তাহলে এটা আমার জন্য সবচেয়ে বড় ব্যর্থতা। আমি যখন গল্প পড়াবো তখন তুমি গল্পটাকে খুব ভালোভাবে তোমার জীবনের সাথে তুমি সেটা রিয়েলাইজ করবা, আর তোমার চোখ থেকে ঘুম চলে যাবে, ঠিক আছে? আর তোমার মুখে হাসি থাকবে যে আমি তো এইভাবে কখনো শিখি নাই। তো এইভাবে আমরা গল্প পড়বো, এইভাবে আমরা ফার্স্ট পেপার পড়বো, ঠিক আছে? এটা কিন্তু বোরিং সাবজেক্ট না, বাংলা কিন্তু টোটালি বোরিং সাবজেক্ট না। বাংলাতে এমন কিছু নাই যেটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, বাংলাতে এমন কিছু নাই যে আমার পড়তে খুব বোরিং লাগতেছে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের মোটামুটি কথাবার্তা। আমরা এখানে ফুল সিলেবাস পড়বো, হ্যাঁ ঠিক আছে? ভাইয়া স্ক্রিন প্রবলেম, স্ক্রিনে কি ধরনের প্রবলেম? এই ছেলে 4-5 বার কমেন্ট করছে যে ভাইয়া স্ক্রিনে প্রবলেম, 6 বার কমেন্ট করছে। মানে কি সমস্যা স্ক্রিনে, কি সমস্যা? এই যে একটা ফালতু একটা কমেন্ট, স্ক্রিনে কোনো সমস্যা আছে? সবই তো ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে, স্ক্রিনে প্রবলেম হচ্ছে। 7 বার কমেন্ট করছে, তো 2 বারের বেশি কেউ কোনো কমেন্ট করবা না, 2 বারের বেশি। আমার চোখে যদি কমেন্ট না পড়ে তাহলে কতক্ষণ পর আবার করবে? একসাথে এতগুলো কমেন্ট করলে বিশৃঙ্খলা তৈরি হয়। আর ক্লাসে পড়ার বাহিরে কোনো বাড়তি কোনো ধরনের কথা বললে আমার কাছে যদি মনে হয়, তাহলে আমি যদি দেখি, তাহলে আমি সেটা গ্রুপ থেকে তোমাকে ব্লক করে দিব। তোমাকে কিন্তু পুনরায় আবার অন্য আইডি দিয়ে কোর্স কিনে তোমাকে এই কোর্সে এনরোল করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, ক্লিয়ার? আমি কি ক্লিয়ার? আমি কি আলোচনায় যেতে পারি? তোমরা কি সব প্রশ্নের উত্তর পেয়েছো? ক্লাস যখন শুরু করব, যখন গল্প পড়াবো, তখন এই ধরনের মানে তখন বাহিরের প্রশ্ন করবা না, হ্যাঁ? ইভিআই বাই টিএমএস 80 2.0, যদি ইভিআই বাই টিএমএস 2.0 তে থাকো তাহলে আমাকে একটু মেসেঞ্জারে নক দিও, আমাকে একটু মেসেঞ্জারে নক দিও, হ্যাঁ? আচ্ছা, যারা আছো আর কি, যারা দুইটাই কোর্সে আছো তারা হচ্ছে আমাকে মেসেঞ্জারে নক দিও। এরকম সংখ্যাটা থাকার কথা না, তবু কেউ থাকলে নক দিও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। এন্ড আমরা চলে যাচ্ছি, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে, ঠিক আছে? ওকে, আমরা প্রথমত একটু লেখককে নিয়ে আলোচনা করব। লেখকের নাম হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। আমরা মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথাবার্তা বলবো। তো তিনি জন্মগ্রহণ করেন, তার পৈতৃক নিবাস ছিল ঢাকার বিক্রমপুরে। মানে পৈতৃক নিবাস হচ্ছে মানে পিতার বাড়ি, পৈতৃক নিবাস মানে হচ্ছে বাপের বাড়ি। ধরো আমি তানভীর, আমি জন্মগ্রহণ করছি ঢাকাতে, তাহলে আমার পৈতৃক নিবাস মানে আমি আমার বাপের বাড়ি ঢাকা, বাট আমি কোনো একটা কারণে আমি আমেরিকাতে জন্মগ্রহণ করছি, তাহলে আমার পৈতৃক নিবাস আমেরিকা না, কোথায়? ঢাকা, অর্থাৎ আমার বাপের বাড়ি। তাহলে পৈতৃক নিবাসটা বুঝতে পারছো, এটা হচ্ছে ঢাকার বিক্রমপুরে। আর তার পিতৃপ্রদত্ত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, কথা বুঝছো? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তার বাপে নাম রেখেছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, কিন্তু পরবর্তীতে আসলে তার ডাক নাম ছিল মানিক, এবং সেই থেকে তাকে বলা হয় মানিক বন্দ্যোপাধ্যায়। অনেক সময় থাকে না যে বাপ মা নাম রাখে একটা, বাপ মা নাম রাখছে সাদিয়া, মেয়ে বড় হয়ে তার নাম রাখছে অ্যাঞ্জেল সাদিয়া, তাই না? এরকম অনেকেই দেখবা যে নাম পরিবর্তন করে। তো যদিও আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের ডাক নামটা ছিল মানিক, সেখান থেকে আসলে তার নাম হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়, বাট তার বাবা তার নাম রেখেছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। আরেকটা কথা একটু বলে রাখি মাঝখান দিয়ে, সেটা হচ্ছে প্রথম 2-1 ক্লাস কিছু স্টুডেন্টের কাছে মনে হতে পারে যে ভাই আপনি একটু ফাস্ট কথা বলেন বা একটু দ্রুত কথা বলেন। এইটা 2-3টা ক্লাসের পর অটোমেটিক ঠিক হয়ে যাবে, হ্যাঁ? এটা 2-3টা ক্লাস আমার সাথে করলে তখন হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাবে। অধিকাংশ স্টুডেন্ট অ্যাডজাস্ট হবে, বাট কিছু স্টুডেন্টের একটু প্রবলেম হবে, হ্যাঁ? আচ্ছা, এইবার আসো আমরা একটু দেখি যে তার উপন্যাসগুলোর ভিতরে রয়েছে জননী, রয়েছে দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি। পদ্মা নদীর মাঝি এটা খুবই বিখ্যাত বাংলা সাহিত্যে একটা উপন্যাস। এরপর হচ্ছে পুতুল নাচের ইতিকথা, এরপর হচ্ছে চিহ্ন। এরপর তার গল্পগুলোর ভিতরে রয়েছে প্রাগৈতিহাসিক, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, কুষ্ঠরোগীর বউ, টিকটিকি, হলুদপোড়া, আজকাল পরশুর গল্প, হারানো নাচ জামাই, ছোট বকুলপুরের যাত্রী প্রবৃত্তি। এগুলো তোমরা বই থেকে একটু দেখে নিও, বইতেই দেওয়া আছে।
আমরা সেখানে না যাই। এবার আসো আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই যে মাসি পিসি যে গল্পটা আছে, এই গল্পটা আমাদেরকে জানতে হবে যেটা কোন পত্রিকাতে প্রথম প্রকাশিত হয়। উত্তর হচ্ছে পূর্বাশা পত্রিকা। এই 2024 সালে, অর্থাৎ যেই পরীক্ষাটা এখন হচ্ছে এইচএসসি পরীক্ষা, এখানে দুইটা বোর্ডে এই প্রশ্নটা আসছে যে মাসি পিসি গল্প কোন পত্রিকাতে প্রকাশিত হয়। উত্তর হচ্ছে পূর্বাশা। মাসি পিসি পূর্বাশা পত্রিকাতে প্রকাশিত হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যদি দেখি যে এই যে এই গল্পটা রয়েছে, এই গল্পটা ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলীর পঞ্চম খণ্ড থেকে এটা নেওয়া হয়েছে এবং প্রথম এটা সংকলন করা হয়েছে পরিস্থিতি নামক গল্পগ্রন্থে। তাহলে এটা কোথা থেকে সংকলন করা হয়েছে? উত্তর হচ্ছে পরিস্থিতি নামক গল্পগ্রন্থে। আর বর্তমান পাঠ গ্রহণ করেছে কোথা থেকে? বর্তমান এটা নেওয়া হয়েছে মানিক রচনাবলীর পঞ্চম খণ্ড থেকে। ওকে, এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে এটা পূর্বাশা পত্রিকাতে কি হয়? প্রকাশিত হয়। পূর্বাশা পত্রিকাতে প্রকাশিত হয়। ওকে, পূর্বাশা পত্রিকাতে প্রকাশিত হয়। ফাইন, আমরা চলে যাচ্ছি আমাদের গল্পে। সো গল্পের এখানে যে থিমটা, সেটা হচ্ছে যেগুলো ইয়েলো কালার করে দেওয়া আছে, হলুদ কালার করে দেওয়া আছে, এগুলো হচ্ছে ব্যাখ্যা। এগুলো কি ব্যাখ্যা, এটা কিন্তু মূল আলোচনা না। যেমন এই যে ভাটা, এই ভাটা বলতে কি বুঝায় এটার ব্যাখ্যা এখানে দেওয়া আছে, তো পড়লে আমি বাকি সব বলে দিব। তো আমরা যাওয়ার আগে, এটা পড়ার আগে আমরা একটু সামারি করে নিই। এই গল্পের, মাসি পিসি গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজে, খেয়াল করো, পুরুষতান্ত্রিক সমাজে হ্যাঁ নারীদের অবস্থান। পুরুষতান্ত্রিক সমাজে নারীদের অবস্থান। আমি কি বুঝাইতে পারছি? তাহলে বলতো মাসি পিসি গল্পের মূল বৈশিষ্ট্য কি বা মূল ভাব কি? উত্তর হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজে নারীদের অবস্থান। অর্থাৎ আমরা দেখি একটা সময় পুরুষতান্ত্রিক সমাজ ছিল, যদিও এখন অনেকটা নারীতান্ত্রিক সমাজ হয়ে গেছে। আগে পুরুষরা নারীদেরকে চালাতো, আর এখন নারীরা পুরুষদেরকে চালায়। তো সেই সময় আসলে নারীরা কিভাবে নির্যাতনের শিকার হতো? নারীরা তখনকার সময় ছিল পুরুষদের কেবল সাধনার বা ভোগের বস্তু ছিল। তো সেই ঘটনা আমরা এখানে দেখতে পাই। তো আমাদের এইখানে মূল ক্যারেক্টারটা হচ্ছে আল্লাদিকে নিয়ে। এই আল্লাদি, সে তার বাবা মাকে হারিয়েছে, তার বাবা মা কলেরায় একটা রোগে মারা গেছে, তার ভাই বোন যারা ছিল তারা মারা গেছে। তো এই আল্লাদিকে পরবর্তীতে বিবাহ হয় যোগু নামক একটা কি বলা যায়, একটা পুরুষের সাথে। সেই পুরুষটা কেমন? সে ছিল লোভী, সে ছিল নারী নির্যাতন করতো, অর্থাৎ বউয়ের গায়ে হাত তুলতো। তো যখন তাদের সংসারে বনিবনা হচ্ছে না এবং তার পরিবারের মানুষজন যখন তাকে প্রচুর অত্যাচার করত, তখন আল্লাদির কেউই ছিল না, তার ছিল এক মাসি এবং তার ছিল আরেক পিসি। এই মাসি আর পিসির কাছে এসে আল্লাদি উঠে। কিন্তু যেখানে মাসি পিসি তারা নিজেরাই কিন্তু কি ছিল? বিধবা ছিল। এই বিধবা দুজন নারী, তারা নিজেরা চলতেই অবস্থা খারাপ, নিজেরা তারা কোন রকম বাসায় গিয়ে মানুষের কাজ করে। সেই দুজন নারী আবার আরেকজনের যেই ভাগ, সেটা হচ্ছে আল্লাদি। এই আল্লাদিকে নিয়ে তারা তখন যে অভাবের যে সংসার, সেটা তখন দেখানো। এবং আল্লাদি দেখতে শুনতে খুবই সুন্দর ছিল, এবং সুন্দর থাকার কারণে গ্রামের যেই পুরুষ যারা ছিল, সেই পুরুষরা আল্লাদিকে তারা কি করতো? অন্যভাবে তারা আল্লাদির দিকে তাকাতো এবং মাসি পিসির কাছে তারা ভাব জমাতো কোনোভাবে টাকা দিয়ে আল্লাদিকে কেনা যায় কিনা, আল্লাদিকে কোনোভাবে কি করা যায় কিনা, একটু টাকা পয়সা, মাসি পিসিকে কিছু টাকা পয়সা হাতের ভিতরে ঢুকে দিয়ে আল্লাদিকে একটু, বুঝতেই পারতেছো। তো এইভাবে আমরা দেখি এবং শেষ পর্যন্ত মাসি পিসি গল্প অন্যতম একটা লাভার বয়, নাম হচ্ছে তার গোকুল। গোকুল কোনোভাবেই হাত ছাড়ে না। এই গোকুল, সে হচ্ছে মাসি পিসি গল্পের খলনায়ক। আল্লাদির বাপের যে জায়গা জমি ছিল, এই জায়গা সম্পত্তি সে দখল করেছে। দখল করার পর সে আল্লাদিকেও নিতে চায় এবং আল্লাদিকে নেওয়ার জন্য সে তখন দারোগা বাবুকে নিয়ে আসে। মাসি পিসিকে রাতের মধ্যে কোথায়? কাছারি বাড়িতে যাইতে বলে। আর এখান দিয়ে গোকুল লোক ফিট করে রাখে যে মাসি পিসি গেলেই আল্লাদিকে তার লোকজন তুলে নিয়ে আসবে এবং আল্লাদিকে তার লাগবে। এই ছিল মারাত্মক আমাদের যে লাভার বয় সে। আমরা দেখি যে এখানে আসলে ঘটনা কি হয়েছে। এবার চলে যাচ্ছি আমরা শেষ বেলা খালে। এখন পুরো ভাটা। ভাটা মানে কি? যখন দেখবা নদী বা খালের কাছে সন্ধ্যার সময় দেখবে যে পানি নিচের দিকে নেমে যায়, উপরে দেখবা যে ময়লা আবর্জনা জমা হয়ে থাকে, এটাকে বলা হয় ভাটা। জল নেমে গিয়ে কাদা আর ভাঙা ইট পাটকেল ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়েছে। ওই যে পানি নেমে গেছে আর আবর্জনা দেখা যাচ্ছে। কংক্রিটের পোলের কাছে খালের ধারে লাগানো শালতি। শালতি শব্দে, শালতি মানে হচ্ছে নৌকা, মানে শাল কাঠ দিয়ে তৈরি, এটা শাল গাছের কাঠ দিয়ে তৈরি নৌকা। তাহলে খালের কাছে ধরে লাগানো শালতি, অর্থাৎ দুইটা বড় নৌকা থেকে খড় তোলা হচ্ছে। খড় বলতে কি? ওই যে ধান কাটার পর দেখবা যে অবশিষ্ট যেগুলো থাকে, ধান কাটার পর ধান গাছটা যে থাকে, এটা গরু খায়, সেটা হচ্ছে খড়।
তো সেখান থেকে তারা কি করছে যে খড় তোলা হচ্ছে পারে অর্থাৎ তীরে, পাশাপাশি জোড়া লাগানো দুইটা বড় শালতি বোঝায় আটি বাঁধা খড় তিনজনে মাথায় চড়ে, অর্থাৎ ওই যে খড়গুলো আছে এটা হচ্ছে তোমার কুমিল্লা নোয়াখালীর দিকে এটাকে খ্যার বলে। তিনজনে এগুলো মাথায় করে নিয়ে জমা করছে একটা মস্ত বড় গদায়, অর্থাৎ এই যে এই তিনজনে মাথায় করে এগুলো নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে একটা এরকম স্তূপ, গাদাই শব্দের অর্থ হচ্ছে স্তূপ, এইভাবে তারা কি করতেছে স্তূপ করতেছে। এবং উঠানামার পথে ওরা খড় ফেলে দিয়েছে কাদায়, অর্থাৎ ওই যে খড়গুলো ওগুলো কাদার উপর ফেলে দিয়েছে যাতে করে তারা হাঁটতে পারে। কাদার উপর দেখবে যে হাঁটা যায় না, স্লিপ করে পড়ে যায়, তো যাতে করে হাঁটতে পারে এই জন্য তারা কি করছে এই কাজটা করছে। এরপর দেখো শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে দুজন, খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই যে নৌকা, এই নৌকা থেকে খড়গুলো তুলে দিচ্ছে দুজন। কয়জন? দুজন। এখন খেয়াল করে দেখো এই দুজন খুব গুরুত্বপূর্ণ। এই দুজন দেখো তো, এই দুজনে খড় তুলে দিচ্ছে, কিন্তু ওই যে গদা, এই গদায় খড় নিয়ে যাচ্ছে কতজন বলতো? তাহলে গদাতে খড় নিয়ে যাচ্ছে এই গাদায়, এই যে মানে ওই যে স্তূপ গাদা যেটাকে বলে, এই গাদায় এই খড়গুলো নিয়ে যাচ্ছে তিনজন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে শালতি থেকে নৌকা থেকে খড় তুলে দিচ্ছে দুজন আর নিয়ে যাচ্ছে তিনজন। ওকে, আচ্ছা। এরপর দেখো এখানে একজন ক্যারেক্টার, সেটা হচ্ছে এই দুজন কে কে? একজন হচ্ছে রহমান আর একজন হচ্ছে কৈলেশ, অর্থাৎ কৈলেশ আর রহমান এরা দুজন তুলে দিচ্ছে। এরপর দেখো একজনের বয়স হয়েছে, এই বয়স কার হয়েছে? সেটা হচ্ছে রহমানের হয়েছে। আট পাকা চুল, রোগা শরীর, অন্যজনকে কৈলেশ, মাঝ বয়সী, বেটে, জোয়ান, মাথায় ঠাসা কদম ছাটা, অর্থাৎ একেবারে মানে চুল নাই এমন। এরপর হচ্ছে কি? রুক্ষ চুল। এইবার দেখো আমরা এখান থেকে একটা প্রশ্ন সলভ করি। তো প্রশ্নটা হচ্ছে শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে কতজন? প্রশ্নটা সলভ করো দ্রুত। একটু তোমরা যারা ক্লাসে যারা যুক্ত হবা তারা অবশ্যই এই এমসিকিউ গুলো সলভ করবা। ক্লাসে অনেক এমসিকিউ আমি ক্লাসে সলভ করে দিই, সো কোনো প্যারা নাই, যা পড়াবো তা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে। আর ছোট্ট করে আরেকটা কথা বলে রাখি, যারা এই যে আজকে প্রথম ক্লাস অনেকেই আমি জানি লাইভে যুক্ত হবা, পর থেকে আস্তে আস্তে তারা হারিয়ে যাবা। তো দয়া করে তারাই আসলে মানে ভালো করতে পারবা যারা শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ক্লাস লাইভে করতে পারবা। সো দয়া করে লাইভে ক্লাস করবা, এটাই তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট। লাইভে ক্লাস না করলে আসলে ক্লাস করার কোনো মূল্য নাই। আচ্ছা ফাইন। তো এখন বলছে যে শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে কতজন? খেয়াল করো, শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে কতজন? শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে কতজন? উত্তর হচ্ছে কতজন? ভেরি গুড, উত্তর হচ্ছে দুইজন। আর তিনজন সেগুলো কি করছে? নিয়ে যাচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে মাসিপিসি গল্পে, খেয়াল করো, মাসিপিসি গল্পে খড় তোলার কাজ করছে কতজন? খড় তোলার কাজে নিয়োজিত ছিল মোট কতজন? অর্থাৎ খড় তোলার কাজের সঙ্গে নিয়োজিত ছিল কতজন? তাহলে বলো এই প্রশ্নের উত্তর কি হবে? দেখো একটা আইকিউ খাটাও। প্রশ্ন হচ্ছে মাসিপিসি গল্পে খড় তোলার কাজের সঙ্গে যুক্ত ছিল কতজন? উত্তর কি? উত্তর কি 2 হবে? উত্তর কি 3 হবে? নাকি অন্য কিছু হবে বলো তো? ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। নাফিজা অন্তু বলেছে 5 জন। ভেরি গুড। তাহলে 2 জন তুলে দিচ্ছে, 3 জন নিয়ে যাচ্ছে, তাহলে উত্তর হচ্ছে 5 জন। বুঝছো? ওকে, সো এইগুলো হচ্ছে প্রশ্ন। এইভাবে আমাদেরকে আসলে পড়তে হবে, প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি সব পড়তে হবে। আচ্ছা, এরপর দেখো পুলের তলা দিয়ে ভাটার টান ঠেলে এগিয়ে এলো সরু লম্বা আরেকটা শালতি, অর্থাৎ পোলের কাছ দিয়ে সেখানে আরেকটা লম্বা নৌকা এসেছে। দুহাত চৌড়া হয়নি, না হয় দু মাথায় দাঁড়িয়ে দুজন পৌরা বিধবা লগি ঠেলছে মানে কি? অর্থাৎ এই যে এটা হচ্ছে নৌকা, এই নৌকার 2 মাথায় দুজন, তারা লগি মানে হচ্ছে যেটা দিয়ে বায়, মানে নৌকা বায়, একটা বাঁশের একটা ইয়ে থাকে ওটা দিয়ে নৌকা বায়, ওটাকে বলা হয় লগি। ওটাকে কি বলে? লগি। তো তারা লগি ঠেলতেছে এটা দিয়ে। ময়লা মোটা থানের আঁচল দুজনেরই কোমরে বাঁধা, অর্থাৎ দুজনের কোমরে ময়লা একটা কাপড় বাঁধা আর কি, সেটা বলেছে। মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী এক বউ। এই অল্প বয়সী বউ হচ্ছে আল্লাদি। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসে মাসিপিসি গল্পে কাকে অল্প বয়সী বউ বলা হয়েছে? কাকে অল্প বয়সী বউ বলা হয়েছে? উত্তর হচ্ছে কাকে বলতো? মাসিপিসিকে। ওকে, এরপর দেখো গায়ে জামা আছে নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি। তাহলে মাসিপিসির পরনে কোন ধরনের কাপড় ছিল? যদি পরীক্ষাতে প্রশ্ন আসে উত্তর কি হবে বলতো? নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি। নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি। কি রঙের শাড়ি? সাদা শাড়ি। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে খেয়াল করো, আমি আমার কলেজে একবার আমি এই প্রশ্ন দিয়েছিলাম যে কোন রঙের শাড়ি, তো প্রথমেই আমি দিছি যে গোলাপি। এখন গোলাপি দেখে সবাই গোলাপি উত্তর করছে, যে মেয়ে মানুষ পরেই মনে হয় গোলাপি, বাট গোলাপি না, উত্তর হচ্ছে কি বলো? সাদা। আচ্ছা, এরপর দেখো ৮-৬ থমথমে গরম মিনস হচ্ছে চেহারা, মানে খুব থমথমে তার চেহারা, গোলগাল মুখ, কৈলাস বাহকের
মাথায় খড় চাপতে ব্যস্ত ছিল, অর্থাৎ যাদেরকে এই যে যারা খড় নিচ্ছে তাদের মাথার উপর খড় দিতে কৈলাস ব্যস্ত ছিল। ছটপট শেষ আটিটা চাপিয়ে দিয়ে সে যখন ফিরল, মাসি পিসির শালতি দু হাতের মধ্যে এসে গেছে। ও মাসি, ও গো পিসি, রাখো রাখো, খবর আছে শুনে যাও। অর্থাৎ একটা খবর আছে, তুমি সেটা শুনে যাও। সামনের দিকে লগি পুঁতে মাসি পিসি শালতির গতি ঠেকায়, অর্থাৎ নৌকাতে এভাবে চলতে থাকে। তো নৌকার যখন লগি, অর্থাৎ ওই বাঁশটা যেটা দিয়ে বায়, ওটাকে যখন তুমি সামনের দিকে দিবা তখন নৌকাটা স্থির হয়ে যাবে, আর যখন তুমি এবার পিছনের দিকে দিবা তখন নৌকাটা সামনের দিকে যাবে। তো এখানে এটাই বলছে যে সামনের দিকে লগি ফুতে মাসি পিসি শালতির গতি ঠেকায়, অর্থাৎ শালতি নৌকাটাকে থামায়। আল্লাদি শীতের সিঁতুর পর্যন্ত ঘোমটা টেনে দেয়। যখন ওই যে কৈলাসকে যখন দেখে, যখন ওই কৈলাসকে যখন দেখে, তখন আমরা দেখতে পাই যখন সে দেখে, অর্থাৎ এই যে আমরা দেখি যে ইয়ের কথা যখন বলছে যে কৈলাসকে যখন দেখে, তখন আল্লাদি কি করে, আল্লাদি শীতের সিঁদুর পর্যন্ত ঘোমটা টেনে দেয়। তাহলে এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে আল্লাদিকে, কৈলাসকে দেখে আল্লাদি কি করে? উত্তর হচ্ছে আল্লাদি শীতের সিঁদুর পর্যন্ত ঘোমটা টেনে দেয়, অর্থাৎ এইভাবে ঘোমটা টেনে দেয়। এইভাবে কি করে? ঘোমটা টেনে দেয়। তো এগুলো আসলে পূর্বে এগুলো রেওয়াজ ছিল যে যখন কোন কি করবে, যখন কোন পর পুরুষকে দেখে তখন কি করবে, ঘোমটাটা তোমাকে কি করতে হবে, টেনে দিতে হবে। ঘোমটাটা কি করতে হবে, টেনে দিতে হবে। এইভাবে ঘোমটা টেনে দিবা, বুঝছো? তো এগুলো যদি এখন আর নাই, এখনকার মেয়েরা কি পরপুরুষ দেখলে ঘোমটা টেনে দেয় এভাবে? না, উল্টা আরো খুলে দেয়, বুঝছো? তো এগুলো প্রাচীন কালে ছিল আমাদের মা দাদিদের আমলে, নানিদের আমলে। এখনকার মেয়েরা এগুলো পারে না। পারে না বলতে কি, ওরা এগুলো করে না, ওদের মনে হয় যত খুলবে তত স্টাইলিশ। তা আমরা দেখি পরে যাই। এরপর হচ্ছে কি, সামনের থেকে মাসি বলে বিরক্তির সঙ্গে, বেলা আর নেই কৈলাস, অর্থাৎ সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এইখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে নৌকা দিয়ে আসার সময় আল্লাদির পরনে কি ছিল বলো? নৌকা দিয়ে আসার সময় আল্লাদির পরনে কি ছিল? দ্রুত। ভেরি গুড। তাহলে কি ছিল? সস্তা, নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি। এখন এখানে বলছে নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি, এখানে বলছে নকশাহীন দামি রঙিন শাড়ি। তো বুঝতে পারতেছে এখানে রাইট অ্যান্সার ক হবে। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এরপর দেখো, পেছন থেকে পিসি মাসি বলে আরেকটু পথ যেতে হবে কৈলাস। হ্যাঁ, মাসি গলা ঝরঝরা, আওয়াজ একটু মোটা, একটু ঝংকার আছে। কৈলাস খবর গোপন, দুজনে লম্বা শালতি, হ্যাঁ, দু মাথায় থাকলে সম্ভব নয় চুপে চুপে বলা। অর্থাৎ দুজন নৌকার দুই মাথায়, মাসি এই মাথায়, পিসি নৌকার এই মাথায়। হ্যাঁ, মাসি বড় শালতি খড় ঠেকানো বাঁশটা চেপে ধরে থাকে। পিসি লগি হাতে নিয়ে পেছন থেকে এগিয়ে আসে সামনের দিকে, অর্থাৎ পিসি এবার কি করে, সামনের দিকে এগিয়ে আসে। আল্লাদি যেখানে ছিল সেখানেই বসে কান পেতে রাখে, কথাবার্তা সে সব শুনতে পায় সহজে। অর্থাৎ কৈলাস যা যা কথা বলে আল্লাদি খুব সুন্দরভাবে সেগুলো শুনতে পায়, কারণ সে যাতে শুনতে পায় এমনি কয়ে, মানে ওইভাবেই কৈলাস বলতেছে, খুব জোরে জোরে বলতেছে। এরপর দেখো, বলি মাসি, তোমাকেও বলি পিসি, কৈলাস শুরু করে, মেয়েকে একদম শ্বশুর ঘরে পাঠাবে না মনে করেছো যদি, সে কেমন ধরা কথা হয়। এত বড় সমত্ব মেয়ে, সমত্ব মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক যুবতী, তোমরা দুটো মেয়ে লোক বাদে ঘরে কোনো পুরুষ মানুষ নেই, বিপদ আপদ ঘটে যদি। তো বলছে তোমরা যে বলতেছো তোমরা মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠাবে না, এটা কেমন কথা? ঘরে কোনো পুরুষ মানুষ নাই, যদি কোনো বিপদ আপদ হয়, বুঝছো? আচ্ছা, এরপর মাসি বলছে খুনসুটি রাখো তো দেখি কৈলাস, অর্থাৎ তামাশা। খুনসুটি মানে হচ্ছে তামাশা। হ্যাঁ, যে এই তামাশা রাখো, মস্করা এটা রাখো, মুদ্রা কথাটা কি তাই কও, অর্থাৎ আসল কথা কি সেটা বলো। বললে না খবর আছে কি, মানে কি খবর আছে সেটা বলো। হাসি তামাশা, মাসি পিসির কাছে মনে হচ্ছে যে এটা তাদের সাথে তামাশা করতেছে, এই জন্য বলছে খবর আছে, যে খবরটা বলো। তো এখানে প্রশ্ন হচ্ছে কার গলা ঝরঝরা, আওয়াজ একটু মোটা? উত্তর কি হবে বলতো? ওকে, ঠিক আছে, কালারটা চেঞ্জ করলাম, এটাই দিই, লাল কালারটা দিই। হ্যাঁ, আচ্ছা, তাহলে উত্তর কি হবে? উত্তর, ভেরি গুড, উত্তর হচ্ছে মাসি পিসি। উত্তর হচ্ছে মাসি পিসি। একটু এখানে তোমাদেরকে দেখাই, এই যে দেখো, মাসি পিসির গলা ঝরঝরা, আওয়াজ একটু মোটা, একটু ঝংকার আছে। তো উত্তর হবে কিন্তু মাসি পিসি। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো, পিসি বলে খবরটা কি তাই কও, বেলা আর নেই কৈলাস, অর্থাৎ সন্ধ্যা হয়ে যাচ্ছে। মাসি পিসির সাথে পারা যাবে না জেনে কৈলাস অগত্যা ফেনিয়ে রসিয়ে বলবার সে সোজা কথায় আসে, অর্থাৎ একেবারে ঘুরে ফেরে না বলে সে সহজ কথা বলে। যোগুর সাথে দেখা হলো কাল। যোগুকে মনে আছে? যোগুকে বলো আল্লাদির স্বামী। খড় তুলতেই দেখে সাজ হয়ে গেল, তার দোকানে একটু মানে আর কি, চা খেতে গেছি চায়ের দোকানে, যোগুর সাথে দেখা। অর্থাৎ বলতেছে যে সন্ধ্যা হয়ে গেছে, কালকে খড় তুলতে তুলতে
তাই চায়ের দোকানে গেলাম, যোগুর সাথে দেখা হলো। মাসি বলে, চায়ের দোকানে না কিসের দোকানে? তাই বুঝছি কৈলেশ, তা কথাটা কি? পিসি বলে, সেটা ছাড়া আর ওকে কোথায় দেখবে? হাতে দুটো পয়সা এলেই তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলেশ। তা কি বললো যোগু? অর্থাৎ এইখানে খেয়াল করে দেখো, এখানে পিসি বলতে যে সেটা মানে তাকে ছাড়া, চায়ের দোকানে ছাড়া তাকে তুমি কোথায় দেখবে? অর্থাৎ আকান্না মানুষটাই কি করে? চায়ের দোকানে যায়। এইটা বলছে আর কি, চায়ের দোকানে ছাড়া তাকে আর কি করবে, কোথায় দেখবে? তার কোনো কাজ কাম নাই। হাতে দুইটা পয়সা এলে তোমার স্বভাব বিগড়ে যায়। অর্থাৎ বলছে যখন তোমার হাতেও কিছু টাকা আসে তখন তোমার স্বভাব বিগড়ে যায়। অর্থাৎ এইখানে পিসি বুঝাতে চাচ্ছে যে পুরুষ মানুষের যখন হাতে টাকা আসে তখন তাদের স্বভাব পাল্টে যায়, বুঝছো? মানে তোমার হাতে যখন টাকা নাই তখন তুমি ঘরের ভিতরে বসে থাকবা, আর হাতে যখনই টাকা আসবে তখন তুমি বন্ধু বান্ধবরা কি করবা? ডাক দিয়ে, বন্ধু চল টাকা আছে, আজকে দুইটা টান দিই, তাই না? সেটাই বলছে যে এখানে তাকে খোঁচা মেরে বলছে যে কি করে, মানে টাকা এলে কি করে তোমার স্বভাব পল্টে যায়। তা কি বললো যোগু? এরপর বলছে যে যোগু কি বললো, কৈলাস ফাফরে পড়ে আর চোখে চায় আলাদির দিকে। অর্থাৎ সে খুব মানে বিপদে পড়ে আলাদির দিকে চায়। হঠাৎ বেমক্কা জোরের সঙ্গে প্রতিবাদ করে, তা নয়, পোলের কাছে চায়ের দোকান। তাহলে ওই যে চায়ের দোকান, ওই চায়ের দোকানটা কিসের কাছে? পোলের কাছে। মাসি পিসি গিয়ে জিজ্ঞেস করুক না সেখানে। অর্থাৎ আমি যে ভুল বলছি, তাহলে মাসি পিসি গিয়ে জিজ্ঞেস করুক। তারপরে জোর হারিয়ে বলো, ওসব এরকম ছেড়ে দিয়েছে যোগু। অর্থাৎ ওসব বলতে কি? বোতল খাওয়া। অর্থাৎ যোগু এখন আর বোতল খায় না, আগে খেত, এখন সে কি করছে? বোতল খাওয়া ছেড়ে দিছে। এরপর বলছে, লোকটা কেমন বদলে গেছে মাসি, সত্যি কথা পিসি, যোগু আর সেই যোগু নেই। অর্থাৎ যোগু এখন আর তার বোতলের আসক্তি নাই, যোগু এখন অনেক ভালো মানুষ হয়ে গেছে, সাত সাত ফেরেস্তা আছে না? তোমরা ছেলেরা এই কাজগুলো করো, তাই না? আরেক বন্ধুর কাছে, তোমার বন্ধুর কাছে আরেকটা মেয়ের কাছে গিয়ে সাফাই গাও যে ও তো আগে এইসব করতো, আগে আড্ডাবাজি করতো, সিগারেট খেতো, কিন্তু ও তো এখন অনেক পাল্টে গেছে। ট্রাস্ট মি, যে সে এখন অনেক পাল্টে গেছে, ও তো এখন এগুলোর ধারে কাছেই নাই। তো তুমি ওকে বিশ্বাস করতে পারো। তো এইখানে যোগু সেইটাই কি করতেছে, কৈলাস যোগুর পক্ষই সেই দালালিটাই করতেছে। আচ্ছা, এরপর দেখো, যোগু আর সেই যোগু নেই, বউকে নিতে চায় এখন। আর কত বউ ছাড়া আর কত থাকবে? এখন সে কি করতে চায়? নিতে চায়। তোমরা নাকি পণ করেছো মেয়া পাঠাবে না, অর্থাৎ তোমরা নাকি প্রতিজ্ঞা করেছো যে তোমরা মেয়েকে পাঠাবে না। তাকেই চটে আছে, সম্মান তো আছে একটা মানুষের, দেখছো? মানে সে হয়তো গাঁজা খায়, বোতল খায়, কিন্তু তার তো একটা সম্মান আছে। এতবার সে নিতে চাইলো বউ, আর তোমরা বউকে পাঠালে না। আচ্ছা, এরপর দেখো, কবার নিতে এলো, মেয়া দিলে না। মেয়া মানে হচ্ছে মেয়ে, তাই তো নিতে আসে না। আর আমি বলি কি, নিজেরা যেছে এবার পাঠিয়ে দাও মেয়েকে। যেছে মানে হচ্ছে নিজ উদ্যোগে, নিজ থেকে, যে আর কৈলাসের অপেক্ষা করা লাগবে না, তোমরা এবার নিজ থেকে কৈলাসের কাছে কি করো, মেয়েকে তোমরা পাঠিয়ে দাও। ওকে, দেখছো কি সুন্দর বুদ্ধি দিতেছে। এরপর দেখো, মাসি পিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত? বলো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বলো। মাসি পিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত? ভেরি গুড, তাহলে পোলের কাছে। উত্তর হচ্ছে কি বলতো? পোলের কাছে। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর দেখো, এবার মাসি কি বলতেছে? এবার মাসি বলছে, পেট শুকিয়ে লাঠি চাটা খেতে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাই আল্লাদির প্রতি তারা যে নির্যাতন করেছে, সেই নির্যাতনটা এখানে দেখা যাচ্ছে, যে পেট শুকিয়ে লাঠি চাটা খেতে। অর্থাৎ এই যে পেট শুকিয়ে লাঠি চাটা খেতে, কলকে পোড়ার ছেঁকা খেতে। অর্থাৎ কলকে পোড়ার ছেঁকা মানে কি বুঝতে পারছো? কলকে পোড়ার ছেঁকা হচ্ছে কলকে পোড়ার একটা ধরনের ছ্যাঁক দিত, পোড়া ছ্যাঁক দিত, সেই ছেঁকা দিতে। খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে দিনভর রাতভর। অর্থাৎ এই যে তিনটা জিনিস আমরা দেখতে পাই, আল্লাহ দিকে যে অমানবিক অত্যাচার করতো সেটা এখানে ফুটে উঠেছে। এটা কিন্তু একটা সময় ছিল, আগে পুরুষরা কি করতো, নারীদেরকে মারতো, নারীদেরকে অমানবিক অত্যাচার করতো, বিশেষ করে যৌতুকের জন্য। হ্যাঁ, তো নারীদেরকে মারতো, চুলের মুঠি ধরে মারতো, তারপর হচ্ছে কি করতো, মানে যেভাবে নির্যাতন করা যায় করতো। কিন্তু সময় পাল্টে যায়, এটা কথা আছে না, সময় পাল্টে যায়। সময় পাল্টে গেছে, এখন নারীরা আর পুরুষদেরকে, জামাই আর বউকে নির্যাতন করা লাগে না। এখন বউয়ের নির্যাতনে হাজার হাজার পুরুষ, আজকে আর পুরুষ নাই, পৌরুষ যেই তেজ সেটা হারিয়ে গেছে, বউয়ের কাছে নির্যাতনের শিকার। দেশে নারী নির্যাতন আছে, কিন্তু দেশে পুরুষ নির্যাতন নাই। থাকলে প্রত্যেকটা থানা, প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা থানায় থানায়, ডিবি অফিসে হাজার হাজার পুরুষ ডেলি লক্ষ লক্ষ পুরুষ নির্যাতনের মামলা করত। নাই এখন। আমরা আশা করি যে এবার কিছু একটা হবে, স্বাধীন দেশে এমন একটা সুযোগ চালু হবে। তো এরপর দেখো, খেয়াল করে দেখো, পিসি বলে, মেয়ে না পাঠাই, জামাই এলে রাখিনি, জামাই আদরে তাকে, অর্থাৎ জামাই এলে আমরা তো তাকে আদর করেছি, ছাগলটা বেঁচে খাওয়াইনি।
অর্থাৎ জামাইকে আপ্যায়ন করার জন্য ছাগলটা পর্যন্ত বিক্রি করে দিছি। ভালো মন্দ 10টা জিনিস মাসি বলে ফের আসুক, আদরে রাখবো, যতদিন থাকে, বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো, অর্থাৎ যাই হোক, বজ্জাত হোক, খারাপ হোক, কিন্তু জামাই তো। এই জায়গাতে আমরা দেখতে পাই একটা প্রথা অনুগত্য প্রকাশ পেয়েছে। সেটা কেমন? যে জামাই যত খারাপই হোক, বজ্জাত হোক, খুনে হোক, কিন্তু জামাই তো জামাই। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট মেয়েরা, শুনো। জামাই খারাপ হলেও সে জামাই, জামাই খারাপ হলেও সে কিন্তু জামাই, এটা মাথায় রাখতে হবে। এখন জামাই খারাপ দেখে জামাইকে ভালো পথে আনতে হবে, কিন্তু জামাই খারাপ দেখে জামাইয়ের লগে যদি আরো খারাপ কাজ করতে যাও, তাহলে সংসারে শান্তি আসবে না। আচ্ছা, এরপর দেখো, গড়ে এলে খাতির না করবো কেন, মেয়ে না, তবে মেয়ে পাঠাবো না, অর্থাৎ মেয়েকে পাঠাবো না। বুড়ো রহমান একা খড় চাপিয়ে বাহকের মাথায় চুপচাপ শুনে যায় এদের কথা। হ্যাঁ, ছলো ছলো চোখে একবার তাকায় আল্লাদির দিকে, অর্থাৎ বুড়ো রহমান আল্লাদির দিকে তাকাচ্ছে। কেন তাকাচ্ছে? তার মেয়েটা শ্বশুর বাড়িতে মরেছে অল্প কদিন আগে। বুড়ো রহমানের একটা মেয়ে ছিল, সেও শ্বশুর বাড়িতে মারা গেছে। দেখছো তৎকালীন সময় এগুলো যে কত বেশি হতো, সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। কিছুতে যেতে চায়নি মেয়েটা, ধাপাধাপি করে কেঁদেছে যাওয়া ঠেকাতে। ছোট অবুঝ মেয়ে, তার ভালোর জন্যই তাকে জোর জবরদস্তি করে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আল্লাদির সঙ্গে তার চেহারার কোনো মিল নেই, অর্থাৎ ওই যে তার মেয়েকে, বুড়ো রহমানের মেয়েকে, তাকে খুব জোর করে স্বামীর বাড়িতে পাঠানো হয়েছে। পরবর্তীতে স্বামীদের নির্যাতনে সে মেয়েটা মারা যায়। আচ্ছা, এরপর দেখো কি বিক্রি করে মাসি পিসি যোগুকে ভালো মন্দ 10টা জিনিস খাওয়াইছে। বলতো কি বিক্রি করে মাসি পিসি যোগুকে ভালো মন্দ 10টা জিনিস খাইয়েছে, বলো। ওকে, উত্তর কি? ছাগল বিক্রি করে তাকে খাওয়াইছে। ভেরি গুড। আচ্ছা, এরপর দেখো, বয়সে সে ছিল অনেক ছোট, অর্থাৎ ওই যে বুড়ো রহমানের মেয়ের কথা বলতেছে। চেহারা ছিল অনেক বেশি রোগা, তবু আল্লাদির ফ্যাকাশে মুখে তারই মুখের ছাপ দেখতে পায় রহমান, অর্থাৎ বুড়ো রহমান তার আল্লাদিকে দেখে তার মেয়ের কথা মনে পড়তেছে। খড়ের আটি তুলে দেবার ফাঁকে ফাঁকে যখনই সে তাকায় আল্লাদির দিকে, কৈলাস বলে, তবে আসল কথা বলি, যোগু মুখে বললো, মানে যোগু আমাকে বলেছে এবার সে মামলা করবে বউ নেবার জন্য। তার বউকে সে নিবে, তোমরা দিচ্ছ না, এই জন্য সে মামলা করবে। তার বিয়ে করা বউকে তোমরা আটকে রেখেছো বদ মতলবে, মামলা করলে বিপদে পড়বে। স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই, অর্থাৎ জামাই যদি বউকে নিতে চায় তাহলে তোমরা বেঁধে রাখতে পারবে না, জেল হবে তোমাদের। আর যেমন বুঝলাম মামলা যোগু করবে আজকালের মধ্যে, অর্থাৎ কৈলাস তাদেরকে ভয় দেখাচ্ছে। মরবে তোমরা জানো মাসি, জানো পিসি, মারা পড়বে তোমরা একেবারে, অর্থাৎ তোমরা একদম মারা সারা হয়ে যাবে, বুঝছো? যে যদি মামলা করে তাহলে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, তোমরা জেলে যাবা। তো এইখানে আমরা একটা প্রশ্ন দেখি যে যোগু কিসের জন্য মামলা করবে বলে কৈলাসের কাছে জানিয়েছে। যোগু কিসের জন্য মামলা করবে বলে কৈলাসের কাছে জানিয়েছে? সম্পত্তি দেওয়ার জন্য, বউ নেওয়ার জন্য, তারপর কি মাসি পিসির অন্যায় দখলদারিত্ব অবসানের জন্য, জায়গা জমির জন্য? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে উত্তর কি বলতো? উত্তর হচ্ছে বউ নেওয়ার জন্য, অর্থাৎ খ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ভেরি গুড। আচ্ছা, এরপর খেয়াল কর, এরপর হচ্ছে আল্লাদি একটা শব্দ করো অস্ফুট আর্তনাদের মতো, মানে আল্লাদি একটু ভয় পায়। মাসি পিসি মুখ চাওয়াচাওয়ি করে কয়েকবার, মনে মনে তাদের একই কথা উদয় হয়েছে। চোখে চোখে চেয়ে সেটা শুধু জানাজানি করে নিল তারা। মাসি বলল, জেলে না হয় গেলাম কৈলাস, কিন্তু মেয়া যদি স্বামীর কাছে যেতে না চায়, খুন হবার ভয়। অর্থাৎ আমরা না হয় জেলে যাবো, কিন্তু মেয়ে যদি স্বামীর কাছে না যেতে চায়, যে সে খুন হয়ে যাবে, এটার ভয়। এরপর বলে মাসি বড় শালতির খড় ঠেকানো বাঁশ ছেড়ে দিয়ে লোগে গুজে দেয় কাদায়, মানে ওই বৈঠা পাওয়া শুরু করে। হ্যাঁ, তারপর পিসি তরতর করে পেছনে গিয়ে লগি কাদায় গুজে হেলে পড়ে, শরীরের ভরে সরু লম্বা শালতিটাকে এগিয়ে দেয় ভাটার টানের বিপক্ষে। হ্যাঁ, বেলা একরকম নেই, ছায়া নেমেছে চারদিকে, অর্থাৎ চারদিকে সন্ধ্যা হয়ে গেছে। শকুনটা উড়ে এসে বসেছে পাতা শূন্য শুকনো গাছের গাছটায়, অর্থাৎ একটা পাতা শূন্য শূন্য গাছে এসে শকুন উড়ে বসেছে। একটা শকুন উড়ে গেল, এই আশ্রয় ছেড়ে অল্প দূরে আরেকটা গাছের দিকে ঢাল ছেড়ে উঠতে আর নতুন ঢালে গিয়ে বসতে কি তার পাখা চাপটানি, অর্থাৎ একটা শকুন পাখা চাপটাচ্ছে, সেটার কথা বলেছে। মায়ের বোন পিসি আর বাপের বোন, মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি ছাড়া বাপের ঘরে আর কেউ নেই আল্লাদির। তাহলে আল্লাদির দুজন মানুষ আছে, একজন মাসি আর একজন পিসি, তাছাড়া আর কেউ নেই। দুর্ভিক্ষ কোনো মতে ঠেকেছিল তার বাপে। দুর্ভিক্ষ মানে তো বুঝো, যখন খাবারের বিশ্বব্যাপী যখন খাবারের অনেক সংকট দেখা যায়, মানুষ না খেয়ে মারা যায়, তো সেই সময়টা কোন রকম তার বাপে কি ছিল, বেঁচে ছিল। মহামারীর একটা রোগে, কলেরায়, তাহলে কোন রোগে মারা যায়? কলেরা। সে তার বউ আর ছেলে শেষ হয়ে গেল, অর্থাৎ কলেরায় আল্লাদির মা, তারপর হচ্ছে কি আল্লাদির ভাই, তারা কি হয়ে গেল, মারা গেল। মাসি পিসি তার আশ্রয় মাথা গুজে আছে অনেকদিন, অর্থাৎ আল্লাদির বাপের কাছে মাসি পিসি অনেকদিন ছিল, দূর ছাই সয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে নিরাশ্রয় বিধবারা যেমন থাকে, অর্থাৎ মোটামুটি খেয়ে পরে তারা বেঁচে ছিল। নিজেদের ভরণ পোষণের কিছু তারা রোজগার করতে ধান বানে, কাঁথা সেলাই করে, ডালের বড়ি বেচে,
হ্যাঁ, হোগলা গাথে, শাক পাতা ফলমূল আটি কুড়িয়ে, অর্থাৎ বিভিন্ন কাজ করে, মানুষের কাঁথা সেলাই করে দেয়, তারপর হচ্ছে ডালের বড়ি বিক্রি করে, শাক পাতা ফলমূল তারা সেগুলো সংগ্রহ করে বিক্রি করে। এইভাবে মাসে পিছিয়ে তারা কি করে, টাকা রোজগার করে। শাক পাতা খুদকুড়ো ভোজন, বছরে 2 জোড়া থান পরন খরচ তো এই, অর্থাৎ বছরে তারা 2 জোড়া কাপড় হলে তাদের মোটামুটি হয়ে যায়। থান বলতে বোঝানো হচ্ছে কাপড়, হ্যাঁ, কাপড় হলে তাদের হয়ে যায়। তো তাদের যে খরচ সেটার কথা এখানে বলেছে। আল্লাদির বাবা মা ভাই বোন কোন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে? খুবই ইম্পর্টেন্ট, 2024 সালে এই প্রশ্নটা পরীক্ষা আসছে। তো এই প্রশ্নটা একটু সলভ করো। দ্রুত এই প্রশ্নটা সলভ করো, উত্তর কি বলো তো? ভেরি গুড, তাহলে এটার উত্তর হচ্ছে কি খ, কলেরা। হ্যাঁ, এরপর খেয়াল করো, বছরের পর বছর ধরে পুঁজি পর্যন্ত হয়েছিল তাদের দুজনে, অর্থাৎ এই বছরের পর বছর এইসব কাজ করে তাদের কিছুটা একটা পুঁজি হয়েছিল। রূপর টাকায় আধুলি সিকি, রূপর টাকায় আধুলি সিকি, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে যে 2টি আধুলিতে 1 টাকা, মানে 2টা আধুলি 1 টাকা, আর 1 সিকিতে 25 পয়সা, আর 4 সিকিতে হচ্ছে 1 টাকা, অর্থাৎ 4 আনা 1 টাকা বলে না এইটা। তো এই জন্য এখানে খুব সামান্য টাকার কথা বুঝাতে বলছে যে রূপর টাকায় আধুলি সিকি। তাহলে সিকি মানে তো বুঝতে পারতেছো যে 1 সিকিতে 25 পয়সা, 1 সিকিতে কত পয়সা? 25 পয়সা। হ্যাঁ, আচ্ছা, আর 4 সিকিতে হচ্ছে 1 টাকা। তো এরপর দেখো, দুর্ভিক্ষের সময়টা বাঁচবার জন্য তাদের লড়তে হয় সাংঘাতিক ভাবে। আল্লাদির বাপ তাদের থাকাটা শুধু বরাদ্দ করে মানে খাওয়াটা ছাঁটাই করে দিয়েছেন একেবারে পুরোপুরি, অর্থাৎ আল্লাদির বাপে শুধু মাসি পিসিকে থাকার জন্য একটা জায়গা দিয়েছে দুর্ভিক্ষের সময়, কিন্তু খাওয়ার জন্য কিছু দেয় নাই, কারণ নিজেরাই তখন খেতে পারে না, দুর্ভিক্ষ। আচ্ছা, এরপর দেখো, তারও তখন বিষম অবস্থা, নিজেরা বাঁচে কি বাঁচে না, অর্থাৎ আল্লাদির বাপেরই তখন খারাপ অবস্থা। তার উপর যোগর লাথি চোটে মর্মর মেয়ে এসে হাজির, অর্থাৎ তার উপর ওই যে তার মেয়ে এসে তাদের ঘরে উঠেছে, সে কোন দিক সামলাবে? মাসি পিসি সেবার যত্নে আল্লাদি অবশ্য সেবার বেঁচে গিয়েছিল, অর্থাৎ সেই দুর্ভিক্ষের সময় মাসি পিসি আল্লাদিকে অনেক সেবা করে এবং আল্লাদি তখন কি হয়েছে, বেঁচে গিয়েছিল। তার বাপ মাও সেটা স্বীকার করেছে, অর্থাৎ আল্লাদির বাপ মাও সেটা স্বীকার করেছে। এরপর খেয়াল করো, এরপর হচ্ছে শহরের বাজারে তরি তরকারি ফলমূলের দাম চৌড়া, অর্থাৎ শহরের বাজারে এই তরি তরকারি ফলমূল এগুলো অনেক দাম। গা থেকে কিনে যদি বাজারে গিয়ে বেঁচে আসে তারা কিছু রোজগার হবে, অর্থাৎ গ্রাম থেকে সেই ফলমূল তরি তরকারি কিনে মাসি পিছু যদি গ্রামে বিক্রি করে তাহলে তাদের অনেক টাকা লাভ হবে। একা মাসির ভরসা হয় না, শালতি বেয়ে অত দূর যাওয়া আসা একেবারে তার দ্বারা হয় না। পিসি রাজি হয়েছিল, এতে কিছু হবে না হবে ভগবান জানে, কিন্তু যদি হয় তবে রোজগারের একটা নতুন উপায় মাসি পেয়ে যাবে, আর সে পাবে না, তা না পেলে অন্য কারোর সাথে হয়তো মাসি বন্দোবস্ত করবে। অর্থাৎ পিসি যদি রাজি না হয় তাহলে মাসি হয়তো অন্য কারোর সাথে গিয়ে শহরে গিয়ে এগুলো বিক্রি করবে। তা কি পিসি ঘটতে দিতে পারে? অর্থাৎ পিসি তো সেটা করতে পারে না। পিসির কথা হচ্ছে যে মাসি গেলে আমিও যাব। সেই থেকে শুরু হয়ে গেছে গেরেস্তের বাড়িতে শাকসবজি ফলমূল নিয়ে মাসি পিসি শালতি বেয়ে শহরের বাজারে গিয়ে বেঁচে আসা। গায়ের বাবু বাসিন্দারাও নগদ পয়সা পেলে বাগানের জিনিস বেচতে দেয়, অর্থাৎ গ্রামের মানুষরা নগদ টাকার জন্য বেচতে দেয়, আর এগুলো কিনে তারা শহরে গিয়ে বিক্রি করে। আমরা একটা প্রশ্ন সলভ করি, মাসি পিসি শালতি বেয়ে কি বাজারে বিক্রি করতে নিয়ে যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তাহলে উত্তর কি বলতো? উত্তর কি বলতো? উত্তর হচ্ছে গৃহস্থের বাড়তি শাকসবজি ফলমূল। ভেরি গুড, নাকি? ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর খেয়াল করো, এরপর হচ্ছে মাসি পিসির ভাব ছিল আগেও, অর্থাৎ তাদের দুজন ভাব মানে হচ্ছে মিল। অবস্থা এক, বয়স এক, এক ঘরে বাস, পরস্পরের কাছে ছাড়া সুখ দুঃখের কথা তারা কাকেই বা বলবে, কেই বা শুনবে। অর্থাৎ দুজনের বয়স এক, একই অবস্থা, দুজন বিধবা, তা একজনের দুঃখে সুখের কথা আরেকজনই তো বলবে, এটা ছাড়া আর কি। এরপর দেখো, তবে হিংসা দেশ রেশারেশিও ছিল যথেষ্ট, তবে তাদের ভিতরে খুব মানে ঝগড়া বিবাদও তাদের মধ্যে ছিল। কোন্দলও বেঁধে যেত কারণে অকারণে, অর্থাৎ কোন্দল মানে হচ্ছে ঝগড়া, তাদের দুজনের ভিতরে মারাত্মক রকম কি হতো, ঝগড়াও বেঁধে যেত। হ্যাঁ, আচ্ছা ভাইয়া কিছু জায়গায় স্কিপ হয়েছে, হ্যাঁ কিছু জায়গায় দু একটা লাইন একটু স্কিপ হতে পারে, তোমরা একটু নিজেরা একটু দাগ দিয়ে রেখো, একটু পড়ে নিও, কারণটা হচ্ছে এখন মানে স্লাইডে তো চলে আসছে, এখন স্লাইডে এখানে বসে তো আমি নিজে অ্যাড করার কোনো সুযোগ নেই, তো বুঝতে পারতেছ? আচ্ছা ফাইন, তাহলে একটু অ্যাড করে নিও ওই যে দুটা লাইন। এরপর দেখো, পিসি এবারই মেয়ে, তার বাপের বাড়ি, অর্থাৎ পিসি তো বুঝোই ফুফু, তার তো বাপের বাড়ি।
আর মাসি উড়ে এসে জুড়ে বসেছে এখানে, মাসি তার বোনের জামাইয়ের বাড়িতে এসে উঠেছে, তাই মাসির উপর পিসির একটা অবজ্ঞা ভাবও ছিল। অর্থাৎ পিসির ভাব মানে মাসির সাথে একটু ভাব ধরতো যে তুই তো তোর বোনের জামাইয়ের বাড়িতে এসে উঠছস আর আমি তো আমার নিজের বাপের বাড়িতে আছি। এই নিয়ে পিসির অহংকার আর খোঁচাই সবচেয়ে অসহ্য লাগতো মাসির। এটা নিয়ে যখন খোঁচা দিত, তোমরা জানো যে মেয়েদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা কি খোঁচা দিবে, পিঞ্চ। তো এটা দিলে তখন কি হতো, পিসির মাসির কাছে এটা খুব খারাপ লাগতো। ধীর শান্ত দুঃখী মানুষের মনে হতো এমনই তাদের, কিন্তু ঝগড়া বাঁধলে অবাক হয়ে যেতে হতো তাদের দেখে। সে কি রাগ, সে কি তেজ, সে কি গো, মনে হয় একেবারে বুঝি কামড়ে দেয় একে অপরকে। মানে এমন ভাবে তারা ঝগড়া করতো, মনে হচ্ছে যে একটা আরেকটাকে কামড়ে দিত। মেয়েদের ঝগড়া দেখলে যে মাঝে মধ্যে এরকম হয়, মনে হচ্ছে যে একটা আরেকটাকে কি করবো, কামড়ে দিবে। তাই বুঝি এই বুঝি কাটে বটি দিয়ে, মনে হচ্ছে যে একটা আরেকটা কি করবে, বটি দিয়ে কেটে দিবে। শাকসবজি বেঁচে যাওয়ার চেষ্টায় একসঙ্গে কোমর বেঁধে নেমে পড়া, সব বিরোধ, হ্যাঁ সব পার্থক্য উড়ে গিয়ে দুজন এক হয়ে গেল, এক মন এক প্রাণ। অর্থাৎ যখনই তারা এই দুজন যখন একসাথে শাকসবজি বিক্রি করতে লাগলো, তখন দুজন আর কোনো ঝগড়া বিবাদ তাদের মধ্যে ছিল না, তারা এক হয়ে গেছে। ঠিক আছে, তারা এক হয়ে গেছে। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন, পিসির কোন বিষয়টি মাসির সবচেয়ে অসহ্য লাগতো? পিসির কোন বিষয়টি মাসির সবচেয়ে অসহ্য লাগতো? স্যার ক্লাস করতে সমস্যা হচ্ছে, এই যে দেখো 2 বার কমেন্ট করছে, কিন্তু ক্লাস করতে কোনো সমস্যা হচ্ছে না। ক্লাস করতে সমস্যা হলে আমার এখানে দেখাবে, যদি ক্লাসে কোনো প্রবলেম হয়, নেট আটকে যায়, সবকিছু হলে আমার এখানে দেখাবে। সো সমস্যা হলো তোমার নিজের সমস্যা, তোমার নিজের নেট খারাপ, আটকে যেতে পারে, কিন্তু এই জন্য তুমি কমেন্ট করে বিভ্রান্ত করিও না সবাইকে। আচ্ছা, তাহলে এটা কি হবে বলতো? উত্তর হচ্ছে অহংকার আর খোঁচা। অর্থাৎ মাসিকে যে অহংকার এটা নিয়ে যে মাসি উড়ে এসে জুড়ে বসেছে, তাকে যে খোঁচা দেয়, এটাই তার সবচেয়ে অসহ্য লাগে। ঠিক আছে, ওকে, তাহলে উত্তর হচ্ছে কি ভি। আচ্ছা, আমরা কিন্তু ক্লাসের শেষের দিকে একদম লেটেস্ট যেই বোর্ড প্রশ্নগুলো রয়েছে সেগুলো সলভ করবো। সে মিল জমজমাট হয়ে উঠে আল্লাদির ভার ঘাড়ে পড়ায়। যখন আল্লাদির ভার, যখন দায়িত্ব যখন তাদের উপর পড়ছে, তখন তাদের এই মিলটা আরো অনেক বেড়ে যায়। নিজের পেট ভরানো শুধু নয়, তাদের দুজনেই এখন আল্লাদি আছে, খাইয়ে পড়িয়ে যত্নে রাখতে হবে তাকে, শ্বশুর ঘরের কবল থেকে বাঁচাতে হবে, গায়ের বজ্জাতদের নজর থেকে সামলে রাখতে হবে। অর্থাৎ গ্রামের যে খারাপ মানুষ, খারাপ যে পুরুষরা আছে, তাদের থেকেও কি করতে হবে, আল্লাদিকে বাঁচাতে হবে। কত দায়িত্ব তাদের, কত কাজ, কত ভাবনা। বাপমা বেঁচে থাকলে আল্লাদি হয়তো শ্বশুর বাড়ি যেতে হতো। অর্থাৎ বাপমা বলতো যে বুঝাই, শ্বশুর বাড়ি পাঠাই দিত। মাসি পিসিও বিশেষ কিছু বলতো কিনা সন্দেহ, কিন্তু তারা তো নেই। এখন মাসি পিসিরই সব দায়িত্ব। বিনা পরামর্শে আপনা থেকে তাদের ঠিক হয়ে গিয়েছিল আল্লাদিকে পাঠানো হবে না। অর্থাৎ আল্লাদিকে জামাইয়ের বাড়িতে কি করা হবে না, পাঠানো হবে না। আল্লাদিকে কোথাও পাঠানোর কথা তারা ভাবতেই পারে না, বিশেষ করে ওই খুনেদের কাছে। এই খুনেদের কাছে বলতে কাকে বোঝানো হচ্ছে বলতো? বলো, খুনেদের কাছে বলতে কাকে বোঝানো হচ্ছে? স্যার পিডিএফ কি থাকবে? জি, ক্লাসের শেষেই পিডিএফ দেওয়া হবে। আচ্ছা বলো, ওই খুনেদের কাছে, এই লাইনটা দিয়ে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। বিশেষ করে ওই খুনেদের কাছে কখনোই মেয়ে তারা পাঠাতে পারে না। এখন ওই খুনেদের বলতে কাকে বোঝানো হচ্ছে বলতো? খুনেদের বলতে বোঝানো হচ্ছে যোগু বা যোগুর পরিবারের মানুষদেরকে। ওকে, যাবার কথা ভাবলেই মেয়ে একেবারে আতঙ্কে ফাঁসুটে হয়ে যায়। মানে ফাঁসুটে মিনে হচ্ছে একেবারে ফ্যাকাশ হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, মলিন হয়ে যায়, হ্যাঁ এরকম হয়ে যায়। ওকে, অর্থাৎ আল্লাহ দিয়ে সেটা ভাবতে পারে না। এরপর দেখো, বাপের ঘর দুয়ার জমি জামাটুকু আল্লাদিকে বর্তেছে। অর্থাৎ আল্লাদির বাপের যে জায়গা জমি আছে সেগুলো আল্লাদির উপরে, সেগুলো আল্লাদিরই। এখন যোগুর বউ নেবার আগ্রহ খুবই স্পষ্ট। অর্থাৎ যোগু বউ নিতে চায়, এই আগ্রহটা খুব স্পষ্ট। কেন স্পষ্ট? কারণ আল্লাদির নামে জায়গা জমি সম্পত্তি আছে। তো অনেক জায়গাতে দেখবা যে ছেলে বিয়ে করানোর আগে এই জিনিসটা দেখে যে মেয়ের বাপের কত সম্পদ আছে। আর মেয়ে যদি হয় বাপের একমাত্র মেয়ে, তাহলে মেয়ের বাপের যত সম্পত্তি আছে সবকিছু মেয়ের, আর মেয়ের সম্পত্তির ভাগ পাবে। মেয়ের যখন হয়ে যাবে তখন সেগুলো ভোগ করবে কে? জামাই। এটা এখনো অনেক জায়গাতে মেয়ে দেখতে গেলে, ছেলে বিয়ে করাতে গেলে ছেলের বাপ মা এটা দেখে। এখন তুমি বলো, তুমি কি মানে মেয়ের বাপের জায়গা সম্পদ দেখবা নাকি মেয়েকে দেখবা? বলো ছেলেরা, কোনটা দেখবা? মেয়ের বাপের জায়গা সম্পদ অনেক, কিন্তু মেয়ে তোমার পছন্দ না, তাহলে বিয়ে করা যাবে না। আর মেয়ে অনেক পছন্দ, কিন্তু মেয়ের বাপের জায়গা সম্পদ নাই। ঠিক আছে, বাপ মা তাদের জায়গা থেকে দেখবে জায়গা জমি, কিভাবে আমার ছেলে জায়গা জমি থাকলে হ্যাঁ সামনের জীবনটা ভালো হবে, ভবিষ্যতে 2-4 পয়সা আসবে। কিন্তু তোমার তো জায়গা জমি না, তোমাকে দেখতে হবে তোমার জিনিসটা। কথা বুঝছো? আচ্ছা, সামান্যই ছিল তার বাপের, তারও সে কি মতো ছিল মোটে, বাকি গেছে গোকুলের কবলে। এই যে দেখো, গোকুলের কবলে। তাহলে গোকুল আল্লাদির বাপের জায়গা জমি কি করছে? দখল করছে। তবু মুফতে মানে হচ্ছে এমনিতেই, মানে বিনা পরিশ্রমে। তবু মুফতে যা পাওয়া যায় তাতেই যোগুর প্রবল লোভ। অর্থাৎ এমনিতেই যতটুকু পায় এটার উপরও যোগুর অনেক লোভ। খালি ঘরে আল্লাদিকে রেখে কোথাও যাবার সাহস তাদের হয় না।
দুজনে মিলে যতদিন যদি যেতে হয় কোথাও আল্লাদিকে তারা সঙ্গে নিয়ে যায়। মাসি বলে ডরেস নি আল্লাদি, ভাওতা দিয়ে আমাদের দমাবার ফিকির সব। অর্থাৎ ভাওতা মানে হচ্ছে আমাদেরকে ভয় দেখিয়ে, আমাদেরকে আতঙ্ক, ওই যে কৈলাস যে বললো মামলা করবে, এইসব কথা বলে আমাদেরকে দমাবার, অর্থাৎ আমাদেরকে থামিয়ে দেওয়ার জন্য, আমাদেরকে ভয় দেখানোর জন্য এগুলো করতেছে। নয়তো কৈলাসকে নিয়ে এসব কথা বলায় মোদের। পিসি বলে দুদিন বাদে ফের আসবে দেখিস জামাই, অর্থাৎ 2 দিন পরে যোগু আবার আসবে। তখন শুধলালে কই না, আমি তো ওসব কথা বলিনি কৈলাসকে। তখন মানে তখন সে বলবে কই না, আমি তো কৈলাসকে এই সমস্ত কথা একেবারেই বলিনি, বুঝছো? আচ্ছা, এরপর খেয়াল করো, আমরা একটা প্রশ্ন সলভ করি। এখানে হচ্ছে আল্লাদির বাবার বেশিরভাগ সম্পত্তি কার দখলে গেছে? খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভার্সিটি অ্যাডমিশনের পরীক্ষাতে প্রশ্ন আসবে। বিয়ে করতাম না ভাই, মেয়েরও লোভ নাই, সম্পদেরও নাই। আচ্ছা, তাহলে সন্ন্যাসী জীবন গ্রহণ করো। যারা বলে যে আমি জীবনে বিয়ে করবো না, তাহলে খোঁজ নিয়ে দেখা যায় ওরা 3-4টা লোকে প্রেম করে, 2-3টা বিয়ে অলরেডি হয়ে গেছে। আমি আমার লাইফে এমন অনেক দেখেছি যে আমার এক মানে খুব কাছের বড় ভাই ছিল, তো বয়স 34 বছর। বললাম ভাই বিয়ে একটা করেন, সে বিয়ে করবেই না। পরে গিয়ে খোঁজ নিয়ে দেখা যায় যে তার 2টা বিয়ে, একটা মানিকগঞ্জে সে বিয়ে করছে, আর একটা বিয়ে লক্ষ্মীপুর। ঠিক আছে, এক দফা এক দাবি, তানভীর ভাইয়ের বিয়ে চাই, হবে। তোমরা টাকা জমাও এখন থেকে, কারণ বিয়ে হলে তো তোমাদেরকে হয়তো দাওয়াত নাও দিতে পারি, কিন্তু আমি জানি যে তোমাদের মন অনেক বড়, এবং তোমরা আমার বিয়েতে আমি যখনই পোস্ট দিব সাথে সাথে তোমরা আমার কুরিয়ারে তোমরা কি করবা, গিফট পাঠিয়ে দিবা। সো এখন থেকে তোমরা টাকা জমাও, প্রতি মাসে মাসে কিছু করে টাকা জমাও, যাতে একটা তোমাদের প্রত্যেকের টার্গেট থাকবে যাতে আমার বিয়েতে তোমরা অনেক বড় একটা কি দিতে পারো, গিফট দিতে পারো, অনেক বড়, কার থেকে কে বড় গিফট দিতে পারো। তো এইটার পরিচয়টা তোমরা দিবা, এবং সেটার জন্য এখন থেকে তোমাদেরকে কি করতে হবে, কিছু কিছু করে তোমাদেরকে টাকা জমাতে হবে। তো তোমরা টাকা জমাতে থাকো, বিয়ে হলে আমি তোমাদেরকে জানিয়ে দিব যে অমুক তারিখে বিয়ে, কোন জায়গায় বিয়ে সেটা হয়তো নাও বলবো, বাট বিয়ের তারিখটা বলে দিব। তো তোমরা তখন গিফট পাঠিয়ে দিতে পারো, আমি কুরিয়ার লোকেশন দিয়ে দিব। ওকে, সো ব্যাপার না। আমি জানি যে তোমরা এখন থেকে অনেকেই প্রস্তুতি নিচ্ছে, এবং অনেকে এখনো তোমরা ইতিমধ্যে গিফটও অলরেডি তোমরা কিনে রেখেছো। আমি জানি, আইনো যে মানে আমার প্রতি তোমাদের যে ভালোবাসা সেটা আমি জানি। তো তোমরা গুছিয়ে রাখো, খুব শীঘ্রই হয়ে যাবে। এন্ড দেখবা যে আসলে আমার তো ভাবতে অবাক লাগতো যে আমি তো দেখতে পাচ্ছি যে এই ব্যাচের স্টুডেন্ট তারা যেই পরিমাণ মানে ডেডিকেটেড, আমার স্পেশালি আমার বিয়ে নিয়ে যে পরিমাণ ডেডিকেটেড আমাকে গিফট দেওয়ার জন্য। আমি তো দেখতে যে এই গ্রুপ থেকে এত গিফট হবে যে আমার বাসাতে আমি জায়গা মানে রাখতে পারবো না। তো তোমাদেরকে আসলে কি বলবো, তোমরা জিনিয়াস মানে মাল্টি ট্যালেন্টেড স্টুডেন্ট তোমরা সবাই। তো এখানে উত্তর হচ্ছে কি বলতো, গোকুলের। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যদি অনেক সহজ, বাট এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এরপর খেয়াল করো, মাসি বলে 4 মাসে পড়লি আর কটা দিন বা, অর্থাৎ 4 মাসের গর্ভবতী। 4 মাসে পড়লি মানে কি, অর্থাৎ আল্লাদি 4 মাসের গর্ভবতী। মা মাসির কাছেই রইতে হয় এই সময়টা। তো মেয়েরা যখন সন্তান সম্ভবা হয়, যখন গর্ভবতী হয়, তখন সাধারণত বাপের বাড়িতে চলে যায়, খালা মাদের সাথে তখন এই সময়টা থাকে। জামাই এলে বুঝিয়ে বলবো। পিসি বলে ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়, জানিস আল্লাদি, অর্থাৎ যখনই ছেলে হবে, যখনই বাচ্চা কাচ্চা হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, পাষাণ মনও কি হয়ে যাবে, নরম হয়ে যাবে। তখন এবার পিসে একটা ঘটনা শেয়ার করতেছে। তোর পিসে ছিল যোগুর মতো, অর্থাৎ তোর যে পিসে মানে পিসির জামাই, সেও ছিল কার মতো, যোগুর মতো। খোকাটা কোলে আসতে কি হয়ে গেল সেই মানুষের, চুপি চুপি এসে এটা খাওয়ায়, উঠতে বলি তো উঠে, বসতে বলি তো বসে। দেখছো, অর্থাৎ যখন তোর পিসে সেও ছিল যোগুর মতো, কিন্তু যখনই বাচ্চা হয়ে গেল তখন সে আমাকে কি যে ভালোবাসা, আমাকে এটা এনে খাওয়ায়, আমি যদি বলি উঠতে তাহলে উঠে, আমি যদি বলি বসতে তাহলে বসে। এটা কিন্তু আসলে বাস্তবিক সত্য। যখন দেখবে যে কারো সংসারে অশান্তি, তখন দেখবে যে তোমাদের নানিরা, দাদিরা, মারা পরামর্শ দেয় যে নিয়ে ফেললে কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে, সংসারে শান্তি আসবে। অনেক সময় ছেলের দিকে তাকিয়ে বা বাপে কিংবা মা যেই খারাপ হোক, সে কি করে, নিজেকে আস্তে আস্তে কি করে, সংশোধন করে নেয়। কথা বুঝছো? তো এই জন্য তখন কি করে, এটা মানে পিসেও তাকে বলতে যে দেখিস তো যখন বাচ্চা কাচ্চা হয়ে যাবে তখন যোগু এরকম কি করবে, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। তখন মাসি আবার বলতেছে, মাসি বলে তোর মেশো মানে মাসির জামাই ঠিক ছিল, শাওরি ননদ ছিল ভাগ, মানে শাশুড়ি আর ননদ এরা কি ছিল, দজ্জাল ছিল, দজ্জাল। এরপর দেখো, উঠতে বসলে কি ছাঁচা খেয়েছি ভাবলেই বুক কাঁপে, অর্থাৎ উঠতে বসতে তাকে তার শাশুড়ি ননদ অনেক মেরেছে মাসিকে। কিন্তু জানিস আল্লাদি, মেয়েটা যেই কোলে এলো, শাওরি ননদ যেন মোকে মাথায় করে রাখলে বাঁচে, অর্থাৎ আমাকে এত আদর আপ্যায়ন করে, মনে হচ্ছে আমাকে মাথায় তুলে রাখবে। পিসে বলে তুই যাবি স্বামীর ঘর করবি, ডরেসনি, ডর কিসের। বাড়ি ফিরে দ্বীপ জেলে মাসে বেশি রান্না সারতে লেগে যায়, অর্থাৎ তারা রান্না বান্না করতে শুরু করে। বাইরে দিন কাটলেও আল্লাদির পরিশ্রম কিছুই হয়নি, অর্থাৎ আল্লাদি শুয়ে বসেই দিন কেটেছে, তবুও মাসে বেশি কথায় সে একটু শোয়, শরীর নয় মনটা কেমন জানি তার করছে, মানে তার মনটা খুবই খারাপ, সেটার কথা বলতেছে। নিজেকে তার ছেঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে। কাকে? আল্লাদি নিজেকে লাগে, কারণ আল্লাদিকে সবাই
অন্য পুরুষরা তাকে কিনতে চায়, ভোগ করতে চায়। মাসি পিসির আড়ালে থেকে সে টের পায় কিভাবে মানুষের পর মানুষ তাকে তাকাচ্ছে, তা দিয়ে কতজন কতভাবে মাসি পিসির সঙ্গে আলাপ জমাচ্ছে তরি তরকারির মতো তাকে কেনা যায় কিনা যাচাই করার জন্য। অর্থাৎ মাসি পিসি তারা কি করতেছে, তার মেয়েকে মাসি পিসিকে মানুষ বলছে যে কিছু টাকা পয়সা দিই, আল্লাহ দিকে আমাদের কাছে পাঠাই দাও, বুঝছো? আচ্ছা, এরপর দেখো গায়ের কতজন কত রকমের দর দিয়েছে পিসির কাছে, মাসি পিসির কাছে অলরেডি দর দিয়ে দিয়েছে যে আমি এত টাকা দিব। আরেকজন বলছে না আমি এর থেকে বেশি দিব, আরেকজন বলছে আমি এত টাকা দিব। দেখো মাসি পিসি তোমাদের তো টাকার দরকার, কিছু একটা করা যায় কিনা। বুঝতে পারতেছো কি করার কথা বলতে? যাই হোক, আমরা গভীরে না যাই। এরপর হচ্ছে মাসি পিসিকে চিনে তারা অনেকটাই চুপচাপ হয়ে গেছে আজকাল, অর্থাৎ জানে যে মাসি পিসি এই কাম জীবনও করবে না, এই জন্য তারা চুপচাপ। কিন্তু গোকুল হাল ছাড়েনি। এই যে দেখো লাভার হয় গোকুল, সবাই হাল ছেড়ে দিয়েছে, কিন্তু গোকুল হাল ছাড়েনি, তার আল্লাহ দিকে লাগবে। মাসি পিসিকে পাগল করে তুলেছে গোকুল। মায়ের ভাড়া শব্দের অর্থ হচ্ছে মায়ের থেকেও, মানে ভাড়া বলতে বোঝানো হচ্ছে মায়ের থেকেও বেশি। তারই এই মাসি পিসি কি দুর্ভোগ তাদের জন্য। তারপর দেখো মাসি পিসিকে এত যন্ত্রণা দেওয়াচ্ছে, সে না হয় শ্বশুর করে লাঞ্ছনা সহিত যোগুল লাথি খেত ঈশ্বর তন্দ্রার ঘুমে ঘরে শিউরে উঠে আল্লাহ দি। অর্থাৎ সে ভাবতেছে মাসি পিসিকে এত কষ্ট দেওয়াচ্ছে, আমি না হয় স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর লাথি খেতাম, সেটা আমার জন্য অনেক ভালো হতো। এক পাশ থেকে মাসি আরেক পাশ থেকে পিসি না হলে শুলে কি তার চলবে কোনোদিন? অর্থাৎ এক পাশে মাসি আরেক পাশে পিসি আর মাঝখানে আল্লাহ দি শুই, সেটার কথা বলতেছে। এরপর দেখো রান্না সেরে খাওয়ার আয়োজন করেছিল মাসি পিসি, একেবারে ভাত টাত বেড়ে আল্লাহ দিকে ডাকবে। ভাগাভাগি কাজ তাদের এমন সহজে হয়ে গেছে, বলা বলি দরকার হয় না তাদেরকে। অর্থাৎ একজন আরেকজনকে বলতে হয় না এটা কর ওটা কর, দুজন মিলে কাজ করে যেন একজন করছে। এবার ব্যঞ্জনে নুন দেওয়ার কথা বলতে হয় না পিসিকে, অর্থাৎ মাসি পিসিকে এখন আর বলতে হয় না যে তরকারি, ব্যঞ্জন মানে হচ্ছে রান্না, যে তরকারিতে নুন দে বা লবণ দে, এটাও বলতে হয় না, অটোমেটিক সবাই কাজ করে ফেলে। ঠিক সময় নুনের পাত্র এগিয়ে দেয় মাসির কাছে, বলা বলি করছে তার আল্লাদির কথা, আল্লাদির সুখ দুঃখ, আল্লাদির সমস্যা, আল্লাদির ভবিষ্যৎ। জামাই যদি আসে একটি করা কথাও বলা হবে না, এতটুকু খোঁজা দেওয়া হবে না। উপদেশ দিতে গেলে চটবে জামাই, পুরুষ মানুষ তো যতই হোক একটা করা তার উচিত, এটা করা তার উচিত নয়, এসব কিছু বলা হবে না তাকে। জামাই এসেছে তাই আনন্দে রাখবো, যেন ঠাই নেই এই ভাব দেখাবে মাসি পিসি আল্লাদিকে শিখিয়ে দিতে হবে। স্বামী এসেছে বলে যেন আল্লাদি গদগদ হওয়ার ভাব দেখায়। যে কদিন থাকবে জামাই সে যেন অনুভব করে সেই এখানকার কর্তা, সেই এখানকার সর্বসার্বা। অর্থাৎ যোগু যদি আসে তাকে আর কোনো কড়া কথা বলা হবে না, কোনো খোঁচা দেওয়া হবে না, তাকে এমন ভাবে রাখা হবে যেন সে এই ঘরের কর্তা, সে এই ঘরের কি সর্বে সার্বা মানে হচ্ছে সব। ওকে, তো এইভাবে কি করা হবে, তাকে রাখা হবে। আচ্ছা, এরপর দেখো বাইরে থেকে হাক মানে হচ্ছে ডাক, বাইরে থেকে হাক আসে কানাই চকিদারের। তাহলে কানাই চকিদার কি করে, বাইরে থেকে ডাক দেয়। মাসি পিসি পরস্পরের মুখের দিকে তাকায়, জোরে জোরে নিঃশ্বাস পড়ে দুজনে। সারাটা দিন গেছে লড়ে লড়ে, সরকার বাবুর সঙ্গে বাজারের তেলা নিয়ে ঝগড়া করতে অর্ধেক জীবন বেরিয়ে গেছে দুজনের। অর্থাৎ মাসি পিসি অলরেডি সরকার বাবুর সঙ্গে বাজারের যে খাজনা এটা নিয়ে অনেক ঝগড়া করেছে। হ্যাঁ, তারপর দেখো এখন এলো কানাই চকিদার, হাঙ্গামা না এসে রাত্রে। তারপর দেখো গায়ের লোক যখন ঘুমাচ্ছে, রসুই চালা মানে হচ্ছে রসুইঘর বা পাকঘর, রান্নাঘর। ঝাপ এটে মানে হচ্ছে দরজা দিয়ে মাসি পিসি বাইরে যায়। শুল্ক পক্ষের একাদশীর উপোস করেছে তারা। শুল্ক পক্ষ যখন হয় তখন উপোস করে, আমরা যেমন রোজা রাখি এরকম। আজ দ্বাদশী, হ্যাঁ, জ্যোৎস্না বেশ উজ্জ্বল। তো দ্বাদশীতে জ্যোৎস্না অনেক উজ্জ্বল হয়, মানে রাত্রে অনেক আলো থাকে। এরপর দেখো কানাইয়ের সঙ্গে গোকুলের যে তিনজন পেয়াদা এসেছে তাদের মাসি পিসি চিনতে পারে। অর্থাৎ শুধু কানাই আসে নাই, কানাইয়ের সঙ্গে গোকুলের তিনজন পেয়াদা, অর্থাৎ গোকুলের তিনজন যে পেয়াদা বলতে কি বোঝায়, চামচা, এরা যে আসে তাদেরকে সে চিনে। এরপর দেখো মাথায় লাল পাগড়ি আটা লোকটা তাদের অচেনা। তাহলে তাদের এই তিনজনের ভিতরে কাকে তাদের অচেনা, তার ভিতরে একজন হচ্ছে কে, মাথায় পাগড়ি আটা লোকটা। এরপর খেয়াল করে দেখো কানাই বলে কাছারি বাড়ি একবার যেতে হবে একবার। মাসি বলে এত রাতে, পিসি বলে মরণ নেই, পিসি বলে যে মরণ নাই। যখন কোনো জিনিস খুব বিরক্ত হয়ে যায় তখন আমরা বলি না যে তোর কি মরণ নাই, এইভাবে সে বলছে যে মরণ নেই। তো এখানে একটা প্রশ্ন সলভ করি, রান্না সেরে খাবার আয়োজনের সময় বাইরে থেকে কার হাক আসে, মানে কার ডাক আসে? ভাইয়া বাসায় নাকি এখন? হ্যাঁ, আমি বাসায়। ঠিক আছে, আচ্ছা, কথা বুঝছো? আমি বাসাতেই আছি। আমি মানে আমার কালকে ফরিদপুরে ক্লাস আছে, যারা ফরিদপুরে আসো তারা আসতে পারো, ফ্রি ক্লাস। তো আমি আজকে রাতেই ফরিদপুর চলে যেতাম, বাট কালকে সকালে যাবো তোমাদের ক্লাসের জন্য, আমি আসলে যাই নাই। তো এই প্রশ্নটা পারবা উত্তর হচ্ছে কি, কানাই চকিদার। ওকে, এরপর দেখো কানাই বলে দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সঙ্গে। তাহলে দারোগা বাবু বসে আছেন বাবুর সঙ্গে। বাবু বলতে কাকে বোঝানো হচ্ছে, গোকুলকে।
সেটা পরীক্ষাতে প্রশ্ন আসবে যে গোকুলকে কি নামে সম্বোধন করেছে কানাই চৌকিদার? উত্তর হচ্ছে বাবু। যেটা একবার হবে গো দিদি ঠাকুরুনরা, তাহলে দিদি ঠাকুরুনরা বলতে বোঝানো হচ্ছে মাসি পিসিকে। তাহলে কানাই চৌকিদার মাসি পিসিকে কি বলে সম্বোধন করেছে? খাতা একটু লিখো, এটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আসছে। দিদি ঠাকুরুনরা মানে দিদি ঠাকুরুনরা, এটা তাদেরকে সম্বোধন করেছে। বেঁধে নিয়ে যাওয়ার হুকুম আছে। মাসি পিসি মুখে মুখে তাকায়। পথের পাশে ধারে কাঁঠাল গাছের ছায়ায় তিন চারজন ঘুপটি মেরে আছে, স্পষ্টতই দেখতে পেয়েছে মাসি পিসি। অর্থাৎ কাঁঠাল গাছের নিচে 3-4 জন বসে আছে। আর কানাই তাদেরকে বলছে যে যদি তোমরা না যাও তাহলে বেঁধে নিয়ে যাব। ওরা গায়ের গুন্ডা, সাধু, বৈদ্য, ওসমান, তাদের সন্দেহ নেই। তারপরে বৈদের ফেটি বাঁধা মানে কাপড়ের পাটি বাঁধা, বাবরে চুলওয়ালা, মাথায় পাতার ফাঁকে জ্যোৎস্না পড়ছে, অর্থাৎ জ্যোৎস্নার আলো পড়তেছে। তারা যাবে কাছারিতে কানাই আর পেয়াদা কনস্টেবলের সঙ্গে, ওরা এসে আল্লাদিকে নিয়ে যাবে। অর্থাৎ মাসি পিসি কাছারি বাড়িতে যাবে, আর ওই যে গোকুলের যে পেয়াদা তারা আছে এরা কি করবে? আল্লাদিকে তুলে নিয়ে যাবে। মাসি বলে মোদের একজন গেলে হবে না কানাই? পিসি বলে আমি যাই চলো। কর্তা ডেকেছে দুজনকে, মাসি পিসি দুজনে আবার তাকায় মুখে মুখে, অর্থাৎ একজন গেলে হবে না, তোমাদেরকে দুজন যেতে হবে। মাসি বলে কাপড়টা ছেড়ে আসি কানাই, অর্থাৎ কাপড়টা ছেড়ে আসি বা কাপড়টা চেঞ্জ করে আসি। তো এইখানে একটা জিনিস খেয়াল করো, ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়ায় কতজন ঘুপটি মেরে বসে আছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ঢাবি জয় করেই ছাড়বো। ঢাবি জয় করার জন্য 2টা জিনিস ইম্পর্টেন্ট, এন্ড এই 2টা জিনিস ছাড়া তুমি কখনোই ঢাবি জয় করতে পারবে না। একটা হচ্ছে ধৈর্য, আর একটা হচ্ছে পরিশ্রম। তুমি অনেক বেশি পরিশ্রম করো বাট তুমি ধৈর্য নাই। কয়দিন পরিশ্রম করছো অনেক বেশি বাট ধৈর্য তুমি ধরলা না, তোমার কখনোই তুমি ঢাবি জয় করতে পারবে না। শুধু ঢাবি না, পৃথিবীর কোনো সফলতাই তুমি জয় করতে পারবে না। অনেক বেশি ধৈর্য আছো কিন্তু পরিশ্রমও করো না, তাও লাভ নাই। তাহলে ধৈর্য প্লাস পরিশ্রম, এই দুটোর কম্বিনেশন থাকলেই পৃথিবীর যে কোনো জিনিস জয় করা যায়। ঠিক আছে? তাহলে উত্তর হচ্ছে 3-4 জন। উত্তর 3-4 জন, খুবই ইম্পর্টেন্ট এটা। 3-4 জন কাঁঠাল গাছের নিচে ঘুপটি মেরে বসে আছে। কোন গাছের কথা উল্লেখ আছে? কাঁঠাল গাছ। কোন গাছের কথা উল্লেখ আছে? কাঁঠাল গাছ। পিসি বলে হাত ধুয়ে আসি, 1 দণ্ড লাগবে। তাড়াতাড়ি ফিরে আসে তারা। মাসি আসে বটি হাতে করে। এবার মাসি একটা বটি হাতে করে নিয়ে আসে। পিসি হাতে দেখা যায় রামদার মতো মস্ত বড় একটা কাটারি, আর পিসি নিয়ে আসে কি? কাটারি। এবং সেই কাটারি কিসের মতো? রামদার মতো, অনেক বড়। মাসি বলে কানাই কর্তাকে বলো মেয়ে লোকের এত রাতে কাছারি বাড়িতে যেতে লজ্জা করে, কাল সকালে যাব। অর্থাৎ মেয়ে লোক এত রাতে কাছারি বাড়িতে যাবে এটা তাদের লজ্জা করে, বলো আমরা কাল সকালে যাব। এরপর খেয়াল করে দেখো, খুব গুরুত্বপূর্ণ। এরপর মাসি বলে এত রাতে মেয়ে লোকের কাছারি বাড়িতে ডাকতে লজ্জা করে না কানাই? অর্থাৎ এত রাতে মেয়ে লোককে কাছারি বাড়িতে ডাকছে, এটা কি লজ্জা করে না? এরপর দেখো কানাই ফুঁসে উঠে, না যদি যাও ঠাকুরুনরা ভালোই ভালোই ধরে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার হুকুম আছে কিন্তু বলে রাখলাম। এরপর খেয়াল করো, মাসি বটিটা বাড়িয়ে দেয়, দাঁত কামড়ে বলে, একদম এইভাবে দাঁত কামড়ে বলে কি? বটে ধরে টেনে হেঁচড়ে নিয়ে যাবে, এসো। কে এগিয়ে আসবে? এসো। বটির এক কোপে গলা ফাঁক করে দিব, অর্থাৎ গলা শরীর থেকে সরাই ফেলবো। তো এইখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে পিসি ঘর থেকে কি নিয়ে আসে? এখানে মনে রাখবা যে মাসি ঘর থেকে কি নিয়ে আসে আর পিসি ঘর থেকে কি নিয়ে আসে, বলো। 2টা প্রশ্নের একসাথে উত্তর দাও। কাছারি বাড়ি কি? কাছারি বাড়ি হচ্ছে তখনকার সময় যেই একটা ঘর থাকতো, সেই ঘরে সালিশ দরবার করা হতো। সালিশ দরবার হলো ওই ঘরে হতো আর কি। ঠিক আছে? এখনকার যেমন আদালতে কি হয়, মামলা হলে সেখানে জজ উকিলরা মিলে সমাধান করে, তো তখন এরকম ছিল সালিশ, গ্রাম্য সালিশ বসলে সেটা কাছারি ঘরে বসতো। হ্যাঁ, আচ্ছা এখন খেয়াল করো, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা হচ্ছে রামদা আর একটা হচ্ছে মস্ত বড় কাটারি। হ্যাঁ, মাসির প্রসঙ্গে পিসির প্রসঙ্গে 2টাই বলা আছে, বাট বলছে কাটারি নিয়ে আসে, ওই কাটারিটা রামদার মতো, ওই কাটারিটা রামদার মতো। সো ব্যাপারটা বুঝতে পারছো? উত্তর কিন্তু আর মাসি নিয়ে আসে ভটি। ওকে, আচ্ছা ফাইন। এরপর খেয়াল করো, এর বলছে পিসি বলে আয়না বজ্জাত হারামজাদা এগিয়ে আয়না, কাটারির কোপে গলা কাটি 2-1টার, অর্থাৎ তোদের 2-1টার গলা কেটে দিই। তারপর দেখো 2 পা এগোয় তারা দ্বিধাবরে, অর্থাৎ একটু আগায় কিন্তু খুব চিন্তা তাদের ভিতরে। মাসি পিসির মধ্যে ভয়ের লেশটুকু না দেখে সত্যি খানিকটা ভেবাচাকা খেয়ে গিয়েছে, অর্থাৎ তারা খুব ভেবাচাকা খেয়ে গিয়েছে। মাসি পিসি ভয় পাচ্ছে না। মারাত্মক ভঙ্গিতে ভটি আর উঁচু, আর দা উঁচু। মাসি বলে শোন কানাই, এ কিন্তু এরকি নয় মোটে। মানে এরকি মানে হচ্ছে কি? মজা। এটা কিন্তু মজা নয়। তোমাদের সাথে মোরা মেয়ে নোক পারবো না জানি, কিন্তু 2-1টা মারবো, জখম করবো ঠিকই। অর্থাৎ তোমাদের সাথে পারবো না এটা জানি, কিন্তু 2-1টারে মারতে পারবো, জখম করবো। পিসি বলে মোরা নয় মরবো। তারপর বিনা পরামর্শে মাসি পিসি হঠাৎ গলা ছেড়ে দেয়। গলা ছেড়ে দেয় মানে হচ্ছে
খুব জোরে ডাকাডাকি শুরু করে। গলা ছেড়ে দেয় মানে কি বলতো, ডাকাডাকি। ওকে, ডাকাডাকি করে। প্রথমে শুরু করে মাসি, তারপর যোগ দেয় পিসি। আশেপাশে যত বাসিন্দা আছে সকলকে নাম ধরে গলা ফাটিয়ে তারা হাঁক দেয়, মানে সবাইকে নাম ধরে গলা ফাটিয়ে তারা ডাক দেয়। এবং কাকে কাকে ডাক দেয় দেখো, ও বাবা ঠাকুর, ও ঘোষ মশাই, ও জনার্দন, ও গো কানুর মা, বিপণী, বংশী। এই সিরিয়ালটা মনে রাখবা, পরীক্ষাতে আসবে কিন্তু সিরিয়াল এলোমেলো করে দিবে। ও গো, দেখো, ও ঘোষ মশাই, এরপর 2 নাম্বার দিবে ও গো কানুর মা, 3 নাম্বার দিবে বংশী, 4 নাম্বার দিবে ও জনার্দন, 5 নাম্বার দিবে বিপণী। তো এরকম সিরিয়াল এলোমেলো করে দিয়ে তোমাকে বলবে যে সিরিয়ালটা ঠিক করো। তো মনে রাখবা, ও ঘোষ মশাই, ও জনার্দন, ও গো কানুর মা, বিপণী, বংশী। প্রথম 2টা ও দিয়ে শুরু, ও ঘোষ মশাই, ও জনার্দন। 3 নাম্বারটা ও গো দিয়ে শুরু, ও গো কানুর মা। তারপর 5 নাম্বারটা হচ্ছে কি বিপণী, 6 নাম্বারটা বংশী। ঠিক আছে? বা হ্যাঁ, 4 নাম্বারটা বিপণী, 5 নাম্বারটা হচ্ছে বংশী। এভাবেও মনে রাখবে। হ্যাঁ, এগুলোর নাম মনে রাখলে কিন্তু পরীক্ষায় পারবা না। এরপর খেয়াল করো, কানাই অদৃশ্য হয়ে যায় দলবল নিয়ে। এত মানুষকে ডাকাডাকি করতেছে, কানাই এবার চলে যায়। হাঁকাহাঁকি ডাকাডাকি শুরু হয়ে যায় পাড়ায়। অনেকেই ছুটে আসে, কেউ কেউ ব্যাপার অনুমান করে ঘরের জানালা দিয়ে উকি দিয়ে বাইরে না বেরোয়। অনেকেই চলে আসে আর অনেকে বাইরে না বের হয়ে জানালা দিয়ে দেখতেছে। এই হট্টগোলের পর আরো নিঝুম, আরো থমথমে মনে হয় রাত্রিটা। আল্লাদিকে মাঝখানে নিয়ে শুয়ে আছে মাসি পিসির চোখ, হ্যাঁ, মাসি পিসির চোখে, অর্থাৎ মাসি পিসি ঘুম আসে না তাদের চোখে। বিপদে পড়লে হাত দিলে এত পাড়ার এত লোক ছুটে আসে, এমন ভাবে প্রাণ খুলে এতখানি জ্বালার সঙ্গে নিজেদের মধ্যে খোলাখুলি ভাবে গোকুল আর দারোগার ব্যাপারটা 14 পুরুষ উদ্ধার করার সাহস পায়। জানা ছিল না মাসি পিসির। অর্থাৎ বিপদে পড়ে ডাক দিলে এত মানুষ আসে, এটা মাসি পিসি ভাবে নাই। তারা হাঁক ডাক শুরু করেছিল খানিকটা কানাইদের ভরকে দেওয়ার জন্য, অর্থাৎ কানাইদেরকে ভয় দেখানোর জন্য ডাক দিয়েছে। কিন্তু এত মানুষ চলে আসবে এটা তারা ভাবেনি, এত লোক এসে পড়বে আশা করেনি। তাদের জন্যই যতটা নয়, গোকুল আর দারোগার উপর রাগের জ্বালায় যেন ওদের ঘর থেকে টেনে বের করে এনেছে মনে হয় সকলের কথাবার্তা শুনে। অর্থাৎ মাসি পিসির জন্য মনে হয় এত লোক আসে নাই। এই যে গোকুল কানাই এদের অত্যাচারে মনে হচ্ছে যে কি মানুষগুলো অটোমেটিক ঘর থেকে বের হয়ে চলে আসছে। কেমন একটা স্বস্তি বোধ করে মাসি পিসি, বুকে নতুন জোর পায়, অর্থাৎ একটা জোর পায়। পিসি বলে, তাই ভাবছিলাম মেয়েটাকে কুটুম বাড়ি সরিয়ে দেওয়া সোনাদের ঘরে মাঝরাতে আগুন ধরিয়ে দিয়েছিল সেবার। তো এই যে এটা হচ্ছে একজনের নাম, তার নাম হচ্ছে সোনা। তাদের ঘরে একবার মাঝরাতে আগুন ধরিয়ে দিয়েছে। এখন মাসি পিসি চিন্তা করতেছে যে গোকুল যদি মাসি পিসির ঘরে আগুন ধরাই দেয় তাহলে তো কি হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, এরপর দেখো খানিক চুপচাপ ভাবে দুজন। মাসি বলে, সজাগ রইতে হবে রাতটা, অর্থাৎ এই রাত আমাদেরকে ঘুমালো হবে না। পিসি বলে, তাই ভালো, কাঁথা কম্বল চুবিয়ে রাখি জলে, কি জানি কি হয়। অর্থাৎ কাঁথা কম্বল এগুলো চুবিয়ে রাখি, যদি আগুন লাগিয়ে দেয় তাহলে এগুলো ঝাঁপ দিয়ে আগুন নেবানো যাবে। আস্তে চুপি চুপি তারা কথা কয়, আল্লাদির ঘুম না ভাঙে, যাতে আল্লাদির ঘুম না ভাঙে এইভাবে তারা কথা বলে। অতি সদর্পে তারা বিছানা ছেড়ে উঠে। আল্লাদির বাপের আমলের গরুটা নেই, গামলাটা আছে। অর্থাৎ গামলা বলতে তো বুঝো ওই যে গরুকে যে খাবার দেয় বড় যেই ইয়েগুলো, এগুলোকে বলা হয় গামলা। তারপর কি খরা থেকে জল ঢেলে, খরা বলতে কলস, জল ঢেলে মোটা কাঁথা আর পুরনো ছেঁড়া একটা কম্বল চুবিয়ে রাখে। চালায় আগুন ধরে উঠতে উঠতে গোড়ায় চাপা দিয়ে নেবানো যাতে সহজ হয়। ওকে, তারপর হচ্ছে কি খরা আর হাড়ি কলসিতে আরো জল এনে রাখে তারা ডোবা থেকে, অর্থাৎ ডোবা থেকে জল এনে রাখে যাতে করে ওই জলগুলো মেরে যদি আগুন লাগিয়ে দেয় তাহলে আগুন যাতে বন্ধ করা যায়। বটি আর দা রাখে হাতের কাছে। বটি আর দা হাতের কাছে কেন রাখে? যাতে আল্লাদিকে নিতে এলে বটি দিয়ে যাতে কি করতে পারে, তাদেরকে আঘাত করতে পারে বা প্রতিহত করতে পারে। যুদ্ধের আয়োজন করে তৈরি হয়েছে মাসি পিসি। অর্থাৎ এই যে এই পানি কাঁথা কম্বল চুবিয়ে রেখে হাতের কাছে দা বটি রেখে তারা কি করেছে, যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। তারা কি করেছে বলতো, তারা একেবারে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? কবিতা গল্পটা কি বুঝতে পারছো? এইবার চলো আমরা একটু 2024 সালের বোর্ড প্রশ্নগুলো সলভ করি। তো প্রশ্ন বলছে, এটা আসছে দেখো এক্সামটা কিন্তু এখনো চলতেছে, সেই এক্সামের কোশ্চেন তোমাদেরকে এখনো সলভ করাচ্ছি। দিনাজপুর বোর্ড 2024 এক্সাম এখনো শেষ হয়নি, এক্সাম কিন্তু রানিং। তাহলে তোমরা বুঝো তোমরা কতটা মানে এইটা নিয়ে তোমরা আসলে গর্ববোধ করার বিষয় যে এক্সাম এখনো চলতেছে, এরই মধ্যে ভাই আমাদেরকে বোর্ড প্রশ্নগুলো সলভ করে দিচ্ছে। সো এই গর্বে তোমরা গর্বিত হওয়া উচিত। কি গর্বিত হওয়া উচিত? ওকে, তো এখানে বলছে মাসি পিসি তাদের সংগ্রামী জীবনে নিচের কোন কাজটির সাথে সম্পৃক্ত ছিল? ধান বানা, তারপর কি কাঁথা সেলাই করা। আচ্ছা, সম্পৃক্ত ছিল না, এখানে নাটা খেয়াল করতে হবে। এরপর হচ্ছে কি ডালের বড়ি বেচা, অন্যদের বাসায় কাজ করা। অর্থাৎ মাসি পিসি এখানে চারটা অপশনের ভিতরে 3টা কাজ করেছে, একটা কাজ করেনি। প্রশ্ন হচ্ছে কোন কাজটার সাথে মাসি পিসি সম্পৃক্ত ছিল না? ভেরি গুড, উত্তর হচ্ছে কি অন্যের বাসায় কাজ করা। আমরা দেখেছি তারা ধান বাড়াচ্ছে, কাঁথা সেলাই করেছে, ডালের বড়ি বেচেছে, সবকিছু তাদের ছিল, বাট এটা ছিল না। তাহলে এটা এই প্রশ্নটা আসছে এখনো খুব বেশি দিন হয় নাই। ওকে, আচ্ছা, এরপর উত্তর হচ্ছে, এরপর দেখো এটা আসছে কোথায়, এটা আসছে দিনাজপুর বোর্ড 2024। তো এখানে খেয়াল করো, দিনাজপুর বোর্ড 2024 লিপির অনুমতি ছাড়া তার স্বামী নিশাম
দ্বিতীয় বিবাহ করে। এই ঘটনায় লিপি প্রতিবাদ করলে নিশাম তাকে শারীরিক ভাবে নির্যাতন করে। লিপি বাধ্য হয়ে বাপের বাড়ি চলে এলে নিশাম তার নামে 10 লক্ষ টাকার স্বর্ণ অলংকার চুরির মিথ্যা মামলা দেয়। তো বুঝতে পারতেছো, আমরা একটু দেখি এখান থেকে কি প্রশ্ন এসেছে। প্রশ্ন বলা হচ্ছে উদ্দীপকে নিশাম মাসি পিসি গল্পের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্য বলো। নিশাম মাসি পিসি গল্পে কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্য? নিশাম মাসি পিসি গল্পে কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্য? উত্তর হচ্ছে কি বলতো? ভেরি গুড, উত্তর হচ্ছে যোগু। কারণ এখানে নিশাম তার নিজের দোষ এবং সে তার বউর উপর শারীরিক নির্যাতন করে, আর আমরা দেখতে পাই এখানে যোগু হচ্ছে তার বউর উপর অর্থাৎ আল্লাহর উপর শারীরিক নির্যাতন করে। তো এখানে বলছে উদ্দীপকের মাসি পিসি গল্পের সাদৃশ্যপূর্ণ দিক হলো কি? পুরুষের আধিপত্য, নারীর অসহায়ত্ব, নারী নির্যাতন। কোন বিষয়গুলো প্রকাশ পায়? এখানে 1 2 3 আছে, তো এখান থেকে তোমাকে আনসার করতে হবে। এখান থেকে আনসার করতে হবে যে 1 2 সঠিক নাকি 2 3 সঠিক নাকি 1 3 সঠিক নাকি 1 2 3 তিনটাই সঠিক। বলো কোনটা হবে, কোনটা হবে বলো, এখান থেকে উত্তর করো। তো বুঝতে পারতেছে এখানে তিনটাই সঠিক, কারণ এখানে আমরা দেখতে পাই যে নিশাম সে কি করেছে, সে তার স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করেছে। সুতরাং পুরুষের আধিপত্য, নারী থেকে অনুমতি নেওয়া লাগে, এই চিন্তা চেতনা পুরুষের মধ্যে নাই, এটা প্রকাশ পেয়েছে। নারীর অসহায়ত্ব, হ্যাঁ নারী কোনো কিছু করতে না পেরে সে কি করেছে, সে বাপের বাড়িতে চলে এসেছে, এখানে নারীর অসহায়ত্ব প্রকাশ পেয়েছে। আর নারী নির্যাতন, যখন সে যখন সে প্রতিবাদ করে তখন তাকে নিশাম কি করেছে, অত্যাচার করেছে। সুতরাং এখানে নারী নির্যাতনের দিকটি প্রকাশ পায়। সুতরাং এখানে তিনটাই হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এরপর হচ্ছে রাজশাহী বোর্ড 2024 মাসি পিসি গল্পে গভীর ভাব গড়ে ওঠার কারণ কোনটি? অর্থাৎ মাসি আর পিসির মধ্যে আমরা জানি যে দুজনের মধ্যে ভাব ছিল, কিন্তু সেই ভাবটা আরো অনেক জমজমাট হয়ে গেছে। কোন কারণে, এক্স্যাক্টলি কোন কারণে হয়েছে? সেটা রাজশাহী বোর্ড 2024 আসছে। বলো তো, প্রশ্নটা সলভ করো। আচ্ছা, ভেরি গুড। সেটা হচ্ছে যে আল্লাহর দায়িত্ব তাদের কাঁধে পড়ায়। হ্যাঁ, এটা আমরা ক্লাসে সলভ করছি। আচ্ছা ফাইন। এরপর হচ্ছে মাদ্রাসা বোর্ড 2024 আসছে। এখানে বলছে এটা কি মাদ্রাসা বোর্ড না, এটা ময়মনসিংহ বোর্ড, তাই না? আচ্ছা, এরপর দেখো আমরা একটু দেখি। তো এখানে বলছে মাসি পিসি গল্পে প্রথম কোন পত্রিকা প্রকাশিত হয়? এটা আমরা ক্লাসে প্রথমেই সলভ করছি। তাহলে বলো তো এটা কি হবে? এটা কি হবে? উত্তর হচ্ছে পূর্বাশা। হ্যাঁ, আচ্ছা ভেরি গুড। আচ্ছা, এইবার দেখো মাসি পিসি গল্পে প্রকাশ পেয়েছে, মানে কোন দিকটা মাসি পিসি গল্পে প্রকাশ পেয়েছে? তো নারীর লাঞ্ছনার চিত্র, তৎকালীন সমাজ ব্যবস্থার বাস্তব্য, প্রান্তিক জীবনের অসহায়ত্ব। তাহলে বলো তো এটা কি হবে? তো এখন দেখো এখানে উত্তর কি হবে বলো, উত্তর কোনটা হবে? 1 2 1 2 3 নাকি 1 3 নাকি 2 3, মানে কোনটা হবে দেখো। এখন এটার উত্তর বুঝতে পারতে যে তিনটাই হবে। হ্যাঁ, আচ্ছা এরপর দেখো আমরা একটু দেখি মাসি পিসি গল্পের প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? রাজশাহী বোর্ড 2024, এটা আমরা সলভ করছি। পূর্বাশা। এইটা আসছে চট্টগ্রাম বোর্ড 2024। এখানে বলছে জীর্ণ বস্ত্রে ক্ষুধার্ত ছোট্ট মেয়েটিকে দেখে পেয়ারা বেগমের নিজের মৃত নাতনির কথা মনে পড়ে গেল। তো বুঝতে পারতেছো পেয়ারা বেগম, এখন বলো তো এই পেয়ারা বেগম মাসি পিসি গল্পে কার প্রতিনিধিত্ব করছে বলো? পেয়ারা বেগম মাসি পিসি গল্পে কার প্রতিনিধিত্ব করছে? মানে আমরা প্রশ্ন না দেখে আমরা একটু সলভ করার জন্য ট্রাই করি। তো প্রশ্ন হচ্ছে নিচের উদ্দীপকটি পড়ো এবং এখান থেকে এই উদ্দীপক থেকে 2টা প্রশ্ন। প্রান্তিক জীবন বলতে বোঝায় একেবারে নিম্ন শ্রেণীর মানুষ কিংবা অভাব অনটনে যাদের দিন যাচ্ছে, বা অধিকার বঞ্চিত মানুষ। ভেরি গুড। তাহলে তোমরা বুঝতে পেরেছো উত্তর হচ্ছে কি? রহমান। উদ্দীপকে পেয়ারা বেগমের সঙ্গে মাসি পিসি গল্পের কোন চরিত্রের মিল রয়েছে? এরপর দেখো মাসি পিসি গল্পের আলোকে উদ্দীপকে প্রকাশিত ভাবকে বলা যায় কি? উত্তর হচ্ছে বাৎসল্য, ভালোবাসা, শোক। তো এখন দেখো কোনটা রাইট অ্যান্সার হবে, কোনটা রাইট অ্যান্সার হবে বলো। দ্রুত সলভ করো, দেখো তো সলভ করো। ওকে, তাহলে এখন উত্তর হচ্ছে 1 2 3। এখন আসলে একটু সলভ করে। হ্যাঁ, প্রথমত দেখো শোক, আমরা দেখি যে পেয়ারা বেগমের একটা শোক এখানে প্রকাশ পেয়েছে। কারণ ওই যে কেন শোক প্রকাশ পেয়েছে? কারণ পেয়ারা বেগমের মৃত নাতনির কথা মনে পড়ছে। তার মানে মৃত মানুষের কথা যেহেতু মনে পড়ে, সুতরাং সেটা অবশ্যই শোক এবং সেটা অবশ্যই ভালোবাসা। তার নাতনির প্রতি তার ভালোবাসা আছে দেখেই তো মনে পড়ছে, নাহলে তো মনে পড়তো না। এরপর হচ্ছে বাৎসল্য। বাৎসল্য মানে হচ্ছে স্নেহ। সো এটা তো বুঝতেই পারতেছ যে এটা অবশ্যই স্নেহ হবে। বাৎসল্য শব্দের অর্থ কি? স্নেহ। সুতরাং 1 2 3 সবগুলোই হবে। হ্যাঁ, আচ্ছা এরপর দেখো এখানে আমরা দেখি যশোর বোর্ড 2024 যুদ্ধের আয়োজন
করে তৈরি হয়ে মাসি পিসি, তো যুদ্ধের আয়োজন করে মাসি পিসি তৈরি হয়, এটা দ্বারা কি প্রকাশ পায়? সশস্ত্র প্রতিরোধ, তারপর হচ্ছে কি বলিষ্ঠ প্রতিবাদ, মানবিক জীবন যুদ্ধ, অস্তিত্বের সংগ্রাম। কি হবে বলতো? তো এটাও পারবা, এটা হচ্ছে মানবিক জীবন যুদ্ধ, অর্থাৎ মানুষের এখন দেখো সশস্ত্র প্রতিরোধ এটা তো হবে না, হ্যাঁ সশস্ত্র প্রতিরোধ মানে হচ্ছে কি বিপ্লবের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়, সেটা হবে না। বলিষ্ঠ প্রতিবাদ, এখন বলিষ্ঠ প্রতিবাদ এটা হতে পারে। অস্তিত্বের সংগ্রাম, অস্তিত্বের সংগ্রাম হবে না। এরপর হচ্ছে মানবিক জীবন যুদ্ধ, তার মানে বুঝতে পারতে হবে যে মানুষ হিসাবে তাদের যে অধিকার পাওয়ার কথা পুরুষতান্ত্রিক সমাজে, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য তারা যে যুদ্ধ করেছে সেটা হচ্ছে মানবিক জীবন যুদ্ধ। সুতরাং উত্তর হচ্ছে কি বলতো? সি। এরপর দেখো আমরা একটু দেখি মাসি পিসি গল্পে গভীর ভাব গড়ে ওঠার কারণ কি, এটা আমরা সলভ করছি অলরেডি। এরপর হচ্ছে কি আল্লাহর দায়িত্ব কাঁধে পড়ায়। এরপর হচ্ছে মাসি পিসি গল্পে আল্লাহর বাপের কি রোগে মারা যায়, এটা আমরা অনেকবার সলভ করছি। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024 প্রশ্নটা সলভ করো। সবগুলো প্রশ্ন এক্সপ্লেন করে দিচ্ছি যাতে করে পরবর্তীতে পড়তে গিয়ে প্রবলেম না হয়। হ্যাঁ আচ্ছা, উত্তর কি বলতো? উত্তর হচ্ছে কলেরা। ভেরি গুড। রাজশাহী বোর্ড 2023 মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করে? এটা লেখক পরিচিতি থেকে আসছে। দিবারাত্রির কাব্য কি জাতীয় রচনা? এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। মাসি পিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত? এটা অলরেডি আমরা সলভ করছি, দিনাজপুর বোর্ড 2023। এটা হচ্ছে কি পোলের কাছে। তারপর হচ্ছে মাসি পিসি গল্পে বজ্জাত হোক খুনে হোক জামাই তো বাক্যটি দ্বারা প্রকাশ পেয়েছে কি? এটা আমি এই প্রশ্নটা আমি ক্লাসে বলে দিয়েছি যে জামাই খারাপ হলেও জামাই জামাই কেন? এটা কেন? এটা কি কুসংস্কার? এটা কি প্রথম অনুগত্য? এটা কি জামাই প্রীতি? এটা কি জামাই ভীতি? তো এখন খেয়াল করো, আমরা একটু দেখি। প্রথমত হচ্ছে কুসংস্কার তো হবেই না। আচ্ছা, জামাই ভীতি মানে হচ্ছে কি জামাইকে ভয় পাওয়ার কারণে করে, এরকমটা না। জামাই প্রীতি মানে কি? মানে জামাইয়ের আদর যত্ন, মানে এটা জামাই পাওয়ার যোগ্য এই জন্য না। ব্যাপারটা হচ্ছে প্রথা অনুগত্য, প্রথাকে অনুসরণ করে। ওকে, সেটা আমি ক্লাসে বলেই দিয়েছি। উত্তর হচ্ছে খ। তো এইবার চলো আমরা একটু ভাইয়ারা চলে যাই, আমরা একটু প্রশ্ন সলভে চলে যাই, সৃজনশীল প্রশ্ন সলভ করি এন্ড দেখি যে আমাদের কি টাইপের সৃজনশীল আসতে পারে। আমরা একটা নমুনা সৃজনশীল দেখি। তো খেয়াল করো, এখানে বলা হচ্ছে যে তোমাদেরকে একটু বলে রাখি, এই যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটা মানে এই যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটা নিয়ে আমি ক্লাসের শেষে একটা পোস্ট দিব যে আজকের ক্লাসটা কেমন হয়েছে, তখন তোমরা সেই পোস্টে জানাই যে আসলে ক্লাসটা কেমন হয়েছে। ওকে, আমাদের হচ্ছে পাবলিক গ্রুপে, মানে বন্দি পাঠশালার যে বড় যে গ্রুপ আছে সেখানে আমি পোস্ট দিব যে ক্লাস কেমন হয়েছে, তো তোমরা সেখানে জানাইও, আমি লিঙ্কটা শেয়ার করে দিব। ফাইন। এখন যেটা সেটা হচ্ছে যে আর হচ্ছে এই যে ক্লাসগুলো যে করো, এই ক্লাসগুলোর নোটগুলো হচ্ছে তোমরা বন্দি পাঠশালার গ্রুপে আপলোড দিবে। ওকে, বন্দি পাঠশালার গ্রুপে নোটগুলো আপলোড দিবা, ক্যাপশনে লিখে দিবা, প্রথমে আমার একটা ছবি দিবা, তারপর হচ্ছে নোটগুলো দিবা, ক্যাপশনে লিখে দিবা কোর্সের নাম, তারপর হচ্ছে ইনস্ট্রাক্টর, টপিক কি, এই তিনটা জিনিস দিয়ে দিবা, তাহলেই হবে। এবং নিয়মিত এই কাজটা করবে, হ্যান্ড নোটটা দিবে। আর কোর্সের প্রথম ক্লাস করে তোমার অনুভূতি কেমন সেটা ক্লাসে না বলে আমি যখন পোস্ট দিব সেইখানে গিয়ে হচ্ছে তোমরা জানাতে পারবা। ওকে, সেখানে গিয়ে তোমরা জানাই। আচ্ছা চলো এবার খেয়াল করো, আমরা একটু দেখি। রমিজ মিয়া 10 বছর আগে মারা গেলেও তার বৃদ্ধা স্ত্রী জরিনা খাতুন স্বামীর ভিটে ধরেও আজও পড়ে আছে। নিঃসন্তান এই পরিবারের কোনো ছেলে মেয়ে না থাকায় প্রতিবেশী খালেক ও তার স্ত্রী জরিনা খাতুনকে দেখাশোনা করে। জরিনা খাতুন তার নিজের ভিটামাটি খালেককে দিয়ে যাবে এমন কথা দিয়েছে, অথচ এই জমির উপর নজর পড়েছে গ্রামের মাতাব্বর রজব আলী। সে জাল দলিল তৈরি করে রেখেছে। তারপর দেখো, জরিনা খাতুন মারা গেলে সে এই জমি নিজের দখলে দাবি করবে। এ খবর জেনে জরিনা খাতুন থানা থেকে পুলিশ নিয়ে ভূমি অফিসে গিয়ে নিজের ভিটামাটি খালেককে লিখে দেয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, বলো তো এই যে মাতাব্বর রজব আলী মাসি পিসি গল্পে কার প্রতিনিধিত্ব করছে বলো? আমি তো নোট করি নাই, নোট যে তোমাকে ক্লাসে করতে হবে এরকম না, তুমি ক্লাসের পরে নোট করো। এখানে যে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, গুরুত্বপূর্ণ এমসিকিউ এগুলো নোট করো, গুরুত্বপূর্ণ লাইনগুলো নোট করো, মূল ভাবটা নোট করো, বুঝছো? আচ্ছা, তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে মাতাব্বর রজব আলী কি করেছে বলতো? মাতাব্বর রজব আলী এখানে গোকুলের প্রতিনিধিত্ব করছে, কারণ আমরা দেখেছি ওখানে গোকুল তার বাপের সম্পত্তি ভোগ করেছে। মাসি পিসি গল্প কোন পত্রিকা প্রকাশিত হয়? পূর্বাশা। এরপর হচ্ছে মাসি পিসি গল্প আল্লাদিকে স্বামীর বাড়িতে পাঠাতে চায় না কেন? কোন কারণে চায় না? কারণ আল্লাদির উপর স্বামীর বাড়ির মানুষজন অমানবিক অমানসিক নির্যাতন করে, তাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখে, তাকে না খাইয়ে রাখে। এই অত্যাচারের বিষয়টা এখানে, অর্থাৎ এইখানে তোমরা আল্লাদির প্রতি তার স্বামীর বাড়ির মানুষজন যে অত্যাচার করতো সেটা এখানে ফুটে উঠেছে। এরপর সি নাম্বার হচ্ছে উদ্দীপকের রজব আলীর সঙ্গে মাসি পিসির গল্পে কোন চরিত্রের সাদৃশ্য পাওয়া যায়? উত্তর হচ্ছে গোকুল। কারণ আমরা দেখেছি মাসি পিসির গল্পে আল্লাদির বাপের সম্পত্তি দখল করেছে গোকুল, আর উদ্দীপকে আমরা দেখতে পাই যে জরিনা বেগম জরিনা খাতুনের সম্পত্তি দখল করতে পায়তারা করেছে মাতাব্বর রজব আলী। ঠিক আছে। দুই নম্বর হচ্ছে উদ্দীপকে জরিনা খাতুন মাসি পিসি গল্পের প্রতিমূর্তি মন্তব্যের যথার্থতা যাচাই করো। হ্যাঁ, আমরা দেখেছি মাসি পিসি গল্পে এক প্রতিবাদী চরিত্র হচ্ছে মাসি পিসি, যারা যে কোনো জায়গায় কি করেছে? প্রতিবাদ করেছে। যখন গোকুল যখন এসেছে তখন তারা সেখানে যায়নি, বরং তারা সেখানে দা বটি
তারা রামদা নিয়ে কি করেছে, প্রতিবাদ করেছে। আর এখানে আমরা দেখতে পাই যে জরিনা খাতুন তিনি এই মাতাব্বর রজব আলীর ভয় তিনি ক্ষান্ত হয়ে যাননি, তিনি প্রতিবাদ করেছেন এবং তার প্রতিবাদের ধরনটা হচ্ছে তিনি পুলিশ নিয়ে এসেছেন, তিনি ভূমি অফিসে গিয়েছেন এবং তিনি তার জায়গাটা তিনি খালেকের নামে লিখে দিয়েছেন। সুতরাং দুই জায়গাতে প্রতিবাদের সাদৃশ্যতা স্পষ্ট। ঠিক আছে, ওকে। তো এইবার আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো প্রথম ক্লাস করেছ, আমরা তোমাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা যে প্রথম ক্লাসে ছিলা। আমি চেষ্টা করেছি যে তোমাদেরকে ক্লাসে প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝে দিতে এবং কনসেপ্টের ভিতর থেকে কি কি প্রশ্ন আসে আমরা সেগুলো সলভ করেছি। এন্ড হচ্ছে বিগত সালে আমরা রিসেন্ট বোর্ডের প্রশ্নগুলো আমরা সলভ করেছি। এন্ড এরপর আমরা সৃজনশীলটার টাইপটা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে কোন প্রশ্নের বিষয়টা কি লিখবে। হোপফুলি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে। এন্ড ক্লাসটা কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা জানাবা। আমি আমাদের গ্রুপে একটা পোস্ট দিব এন্ড সেই পোস্ট দিলে তোমরা অবশ্যই সেখানে জানিয়ে দিবা যে আজকে প্রথম ক্লাস করে তোমাদের আসলে অনুভূতিটা কেমন। এন্ড এই সপ্তাহে তোমাদের 4 দিন রুটিন হবে, পরের সপ্তাহ থেকে রুটিন চেঞ্জ হবে। এই সপ্তাহে একটা অস্থায়ী রুটিন দিয়েছি, সেই রুটিন অনুযায়ী ইনশাআল্লাহ তোমাদের ক্লাস চলবে। সো হোপফুলি তোমরা সবাই ভালো ক্লাসটা এনজয় করেছো এবং আমাদের পুরো কোর্সে তোমাদের প্রতি আমাদের আমার রিকোয়েস্ট পার্সোনালি সেটা হচ্ছে নোট করবা, নোটগুলো আপলোড দিবা, এরপর হচ্ছে লাইভে ক্লাস করবা, 3 নাম্বার হচ্ছে এক্সামগুলো নিয়মিত দিবা। এই 3টা কাজ করবা ইনশাআল্লাহ। বাংলা 200 মার্কের প্রস্তুতি আমি গুছিয়ে দিব। এন্ড ডেডিকেশনের জায়গা থেকে আমার জায়গা থেকে কোনো কিছু কি হবে না, তোমার জন্য কম হবে না। তো সবাই অনেক অনেক ভালো থাকবা এন্ড রুটিন অনুযায়ী তোমাদের ক্লাস হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবা। আজকের মতো বিদায় নিচ্ছি। আর আমি পোস্ট দিলে অবশ্যই সেখানে পোস্টে ঢুকে কমেন্ট করবো, ওই লিঙ্কে ঢুকে কমেন্ট করে আসবে। হ্যাঁ, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।